নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এনসিপি ও জামায়াত। অভিযোগ বিএনপির। পিআর মেনে না নেয়ার ঘোষণা। দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হলে স্বৈরাচারের সুযোগ পাওয়ার শঙ্কা। অসুস্থ বোধ করায় মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন চিকিৎসকের পর্যবেক্ষণে, জানিয়েছে বিএনপির প্রেস উইং। দিনে দুপুরে মাসের পর মাস পাথর লুটকাণ্ড। প্রশাসনের দলগত গাফিলতি আর ব্যর্থতা মত পরিবেশবিদের। স্থানীয় কর্তৃপক্ষ সহ অর্ধ ডজন মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়াতে পারে না। এক ব্যক্তি একাধিক জায়গা থেকে কিনছে টিসিবির পণ্য। ভর্তুকি মালের বড় অংশই ভোগ করছে সুযোগ সন্ধানীরা। নির্বিকার প্রশাসন। দুর্নীতি বন্ধে বিক্রয় পয়েন্ট বাড়ানোর তাগিদ। এবং দেশের শিশুর বয়স নিয়ে ভিন্ন ভিন্ন আইন। সুযোগ নিচ্ছে অপরাধীরা। আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এমন সংজ্ঞায়ন বলছেন আইনজীবী। রাষ্ট্রকে প্রাপ্য অধিকার নিশ্চিতের তাগিদ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শাহজান। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এনসিপি ও জামায়াত, এমন অভিযোগ তুলে বিএনপি নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, তারা পিআর পদ্ধতিতে ভোটের দাবি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এদিকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন। রাজনৈতিক দলের নেতাদের সতর্ক করে বলেন, অনৈক্য তৈরি হলে ফিরে আসতে পারে পতিত স্বৈরাচার। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সভায় অংশ নেন সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা। যোগ দেন কেন্দ্রীয় নেতারাও। জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির সমালোচনা করে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, এই দুটি দল পিআর পদ্ধতিতে ভোটের দাবি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় নাই। এনসিপি নামক একটা দল যারা এই সরকারের সৃষ্ট, তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। অপর দল জামাতে ইসলামী, তারা এক অদ্ভুত কথা বলেছে, এরা তককে তককে আছে, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায়। আর সংস্কারের নামে গোটা নির্বাচন পদ্ধতি বদলে দেওয়ার প্রস্তাব হয়েছে, আলোচনা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন। তিনি বলেন, জনগণ ১.৫ যুগ অপেক্ষা করছে সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য। নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ ১.৫ দশকেরও প্রায় বেশি সময় পর আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যাশা রাখি, আশা করি আমরা নির্ভয়ে নিরাপদে নিজেদের ভোট দিয়ে নিজেদের পছন্দের জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করার, নিজেদের ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার সুযোগ পাবেন দেশের জনগণ। তারেক রহমান দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভেতর অনৈক্য তৈরি হলে পতিত স্বৈরাচার ফিরে আসতে পারে। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। এই ব্যাপারে প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। এদিন সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন মেনে নেবে না বলে সাফ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডে চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেলে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক সহ চলমান সব সংকটের একমাত্র সমাধান নির্বাচন। যারা ভোট চাচ্ছেন না তাদের সেটি দলীয় সিদ্ধান্ত। এ সময় অবাধ ও সুষ্ঠু ডাকসু নির্বাচনের প্রত্যাশাও করেন মির্জা ফখরুল।
পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিকমতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে। পিয়ার পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না, এবং সে জানে বুঝবেও না যে সে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে। বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনো দলিলই সংবিধানের উপরে স্থান পেতে পারে না। এমনটা হলে খারাপ নজির তৈরি হতে পারে উল্লেখ করে সনদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ এবং সংসদের হাতে বাস্তবায়নের বিষয় উল্লেখ না থাকার সমালোচনা করেন তিনি। এই সনদের সবকিছু সংবিধান এবং অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। এখন যদি বলা হয় যে এই সমস্ত দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে, ভবিষ্যতের জন্য একটা খারাপ নজির সৃষ্টি হবে। অসুস্থ বোধ করায় মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত 1টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে সন্ধ্যায় চিকিৎসা শেষে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন মির্জা ফখরুল। এরপর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। সেখানে রাত 11:30 পর্যন্ত একাধিক দলীয় বৈঠকে অংশ নেন। পরে বাসায় ফিরে কিছুটা অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে গত 13ই আগস্ট চোখের চিকিৎসা করতে ব্যাংকক যান বিএনপি মহাসচিব। দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন এবং বিএনপি মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানা গেছে, হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন বলেও জানান ডক্টর AZM জাহিদ হোসেন। দেশে অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই উল্লেখ করে কাঙ্ক্ষিত সংস্কার ও বিচারের আগে নির্বাচন হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার বিকেল রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে দলটির সমাবেশে তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি নির্বাচনের আগেই হতে হবে। সংস্কার ও বিচার দৃশ্যমান না হলেও জাতীয় নির্বাচনের সময় ঘোষণায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলেও দাবি করেন আমির। পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এই দেশ সুন্দর হওয়া সম্ভব। পেশি শক্তি এবং কালো টাকার দৌরাত্ম্য এবং বিভিন্ন পর্যায়ে যে গুন্ডাদের তাণ্ডব, এটা বন্ধ হওয়ার একমাত্র পদ্ধতি হলো পিআর পদ্ধতি নির্বাচন। যতক্ষণ পর্যন্ত বিচার খুনিদের দৃশ্যমান না হবে, ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। নির্বাচন পেছানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে ভোট আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে উপদেষ্টা আরও বলেন, গুণগত পরিবর্তন হয়নি বলেই রাজনৈতিক সুরে কথা বলছে দলগুলো। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত, একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। সংস্কারমূলক কাজ দ্রুততর করার জন্য আমরা যে ব্যারিস্টার তানিম শাওন আছে, অবৈতনিকভাবে আমাদের এখানে সার্বক্ষণিক একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আইন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন আইন, এগুলির মধ্যে যেগুলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা আর কি, আমার ধারণা আগামী 1-2 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরোর সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিনার এ ঘোষণা দেন। জানান, আগামী মাসে বাংলাদেশে আসছে ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন সময়ে সহযোগিতা করার প্রস্তাবও দিয়েছে জোটটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কমিশনে আসে ইইউ প্রতিনিধি দল।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো সহায়তা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। We'll be here to ensure that there is a strong focus on citizen observation in the coming elections, and of course here also voter education. And here, as the European Union, we are determined to empower our partner. The European Union will provide a support package in excess of €4 million to help Bangladesh run elections in line with international standards. নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা তার সম্ভাব্যতা যাচাইয়ে আগামী মাসে একটি বিশেষজ্ঞ দল আসবে বাংলাদেশে। মিলার জানান, ইইউ প্রত্যাশা করে বাংলাদেশে আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে হবে। Context is right for us to deploy an election observation mission here in your country, so we are looking at feasibility and we are looking at the advisability. এর আগে গত 16 মার্চ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনের আগে আর্থিক খাতসহ দেশের বিভিন্ন সেক্টরে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মঙ্গলবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেল সাইবার সিকিউরিটি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। জানান, নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ সামনে রেখে ব্যাংকিং খাতে সাইবার সিকিউরিটি নিয়ে কিভাবে কাজ করা যায় তা নিয়ে ভাবছে সরকার। আর্থিক খাতে অপরাধের বিরুদ্ধে কাজ করবে সাইবার সিকিউরিটি আইন। এছাড়া আমাদের সাথে আছেন আমাদের যখন নির্বাচন আসবে তখন আমরা দেখতে পারবো যে সাইবার ভালনারেবিলিটি অনেক বেড়ে গেছে। এটা শুধু দেশের ভিতর থেকেই হবে না, দেশের বাইরে থেকেও হবে। এবং আমাদের কাছে আমাদের যে বিভিন্ন যে ইন্টেলিজেন্স আছে সেটার মধ্যে তারা অলরেডি আমাদেরকে এই বিষয়ে ওয়ার্নিং করছে যে নির্বাচন উপলক্ষে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইরেসপেক্টিভ অফ ব্যাংকিং অ্যান্ড আদার্স সিরিয়াসলি ইম্প্যাক্টেড হবে। ভোরের সময় আরও থাকছে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, ইয়ার্ডে পড়ে আছে 48,000-এর বেশি। সংকট নিরসনে একদিনের মধ্যেই অফ ডকে নিয়ে যেতে এনআরবির কঠোর নির্দেশনা। সর্বদলীয় পাথর লুটকাণ্ড ছিল প্রশাসনের দলগত গাফিলতি আর ব্যর্থতা, এমনটা মনে করেন পরিবেশবিদরা। তারা মনে করেন সিলেটের পাথর ও পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন থেকে শুরু করে প্রায় অর্ধ ডজন মন্ত্রণালয় কোনো না কোনোভাবে দায়বদ্ধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো নিজেদের দায়িত্ব পালন করলে কখনোই চোখের সামনে দিয়ে দিনে দুপুরে এভাবে পাথর লুট করা সম্ভব হতো না। যদিও তৎকালীন জেলা প্রশাসকের দাবি, লুটের সময়ও চলমান ছিল আইনি প্রক্রিয়া। সিলেট থেকে ফিরে ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন মোমেন হোসেন। একেবারেই ঝোপঝাড়, অথচ এখানেই মিলছে মূল্যবান সাদা পাথর। সিলেটের ভোলাগঞ্জ থেকে কিভাবে দূর দূরান্তের গ্রামেগঞ্জে গেল সাদা পাথর? সবকিছু কি এতটাই সহজ? প্রথমে শ্রমিক দিয়ে পাথর সংগ্রহ, এরপর নৌকায় করে ধলাই নদী পেরোনো, পরে আবার ট্রাকে তুলে নিতে হয় গন্তব্যে। আর এসব কিছুই হয়েছে প্রকাশ্যে দিন দুপুরে প্রশাসনের নাকের ডগায় মাসের পর মাস ধরে। এবার দেখা যাক মূল্যবান এই পাথর আর পরিবেশ রক্ষায় কার কি দায়। শুরুতে আসা যাক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়ে। বলা যায় এই মন্ত্রণালয় মূল্যবান এই খনিজ সম্পদের অভিভাবক বা মূল কর্তৃপক্ষ। শুধু জ্বালানি বিভাগই নয়, পাহাড় ঘেরা পাথরের রাজ্য হিসেবে পরিচিত ভোলাগঞ্জ সাদা পাথরের মতো জনপ্রিয় দর্শনীয় স্থান দেখভালের দায়িত্ব বর্তায় পর্যটন মন্ত্রণালয়ের ওপর। অন্যদিকে প্রকৃতির অপার মায়ায় মোড়ানো ভোলাগঞ্জের সৌন্দর্যহানি ঠেকাতে কি করল পরিবেশ মন্ত্রণালয়? সামনে আসছে এমন প্রশ্ন। আর প্রকাশ্য হরিলুট হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একেবারে সামনে থেকে, অথচ তা আটকাতে ছিল না দৃশ্যমান তৎপরতা। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও। বলা চলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দলগত ব্যর্থতা, কিছু ক্ষেত্রে আবার মৌন সম্মতিও সুযোগ করে দিয়েছে সর্বদলীয় লুটপাটের।
দিনে দুপুরে মানুষের চোখের সামনে লুটপাট হয়েছে। প্রথম দায়বদ্ধতা আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা প্রশাসন আছেন তাদের তো দায়বদ্ধতা আছে, এবং এইখানে বেশ কিছু মন্ত্রণালয় কিন্তু ইন্টারকানেক্টেড, যেমন এখানে পর্যটন মন্ত্রণালয় আছে, এখানে খনিজ সম্পদ মন্ত্রণালয় আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে, সবগুলা কেউই কিন্তু এখানে দায়িত্ব এড়াতে পারে না। পাথর কোয়ারি এবং সিলিকা বালু এই দুইটা বিষয় হচ্ছে খনিজ সম্পদ মন্ত্রণালয় বা খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর দায়িত্বে, এবং স্থানীয় প্রশাসনের কাজ হচ্ছে এগুলোকে তত্ত্বাবধান করা। অনেক নৌকা ভরে অনেক মানুষ নিয়ে গিয়েছে, তো এখানে যে আসলে এটাকে রক্ষা করা গেল না বা এটাকে বন্ধ করা গেল না, এই দায়টুকু তো অবশ্যই স্থানীয় প্রশাসনকে নিতে হবে। যখন এই লুটপাট চলছিল তখন দায়িত্বে থাকা জেলা প্রশাসক অবশ্য দায় এড়াতে চান, যদিও পাথরকাণ্ডের পর সোমবার এই কর্মকর্তাকে সিলেট থেকে প্রত্যাহার করে নেয় সরকার। এরকম অবৈধ কার্যক্রম চলেছিল বলেই আমাদের আইনি প্রক্রিয়া চলমান ছিল, আইনি প্রক্রিয়াও চলমান আছে। একই সাথে হচ্ছে তাদেরকে যাতে প্রতিহত করা যায় সেজন্য আমরা সবসময় নিয়মিত আপডেট হচ্ছি। দেশি বিদেশি গণমাধ্যমে সংবাদ হবার পর এখন অবশ্য অভিনব কাণ্ড করছে প্রশাসন। ভোলাগঞ্জে চলছে পাথর প্রতিস্থাপনের কাজ, যদিও তা কচ্ছপ গতিতে। পাথরকাণ্ডের আলোচনা থামলে লুটপাটের নতুন কোনো অধ্যায় শুরু হয় কিনা সেই শঙ্কাও করছেন কেউ। তাই অব্যাহত নজরদারির দাবি জানাচ্ছেন পরিবেশ অধিকার কর্মীরা। নানা মহলের সমালোচনার পর অবশেষে ভোলাগঞ্জে পাথর প্রতিস্থাপনের কাজে উদ্যোগী হয়েছে প্রশাসন, কিন্তু শেষ পর্যন্ত তা কতটা ফলপ্রসূ হয় সেটি এখন দেখার বিষয়। তবে পাথর প্রতিস্থাপনের এই কার্যক্রম যেন দায়সারা গোছের না হয় তার দাবি জানাচ্ছেন পরিবেশ অধিকার কর্মীরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ভোলাগঞ্জ, সিলেট। একজন কয়েকবার কয়েক জায়গার ট্রাক সেল থেকে কিনছেন টিসিবির পণ্য। এভাবে নিম্ন আয়ের মানুষের জন্য 5,000 কোটি টাকা ভর্তুকিতে বিক্রি করা পণ্যের বড় অংশ ভোগ করছেন সিন্ডিকেট আর সুযোগ সন্ধানীরা। এমনই চিত্র ফুটে উঠে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। সত্যতা স্বীকার করছেন ডিলাররাও, তবে নির্বিকার কর্তৃপক্ষ। অর্থনীতিবিদ বলছেন, অপচয় দুর্নীতির কারণে যেমন উপকারভোগীদের বঞ্চিত হওয়ার সংখ্যা বাড়ছে, তেমনি বাড়ছে সামাজিক সুরক্ষা খাতের ব্যয়। আদিত্য ধরের ছবিতে ফরহাদুর রহমানের রিপোর্ট। কয়টা নিলেন প্যাকেজ? 2টা নিলেন, আরেকটা নেওয়া যাবে মনে হয় না? চাচি কয়টা নিছেন? 3টা? দর্শক শুনছিলেন একজন উপকারভোগী, তিনি মোট 3টি পণ্য নিয়েছেন। তিনি দাবি করছেন তার মেয়ে আরেকটি পণ্য নিয়ে দিয়েছেন আর তিনি 2টি প্যাকেজ নিয়েছেন। এইভাবে এই জায়গা থেকে একজন ব্যক্তি 2টো করে নিয়েছেন, এরকম দুজনের দেখা আমরা পেলাম। 10 আগস্ট থেকে 30 দিন ব্যাপী টিসিবির কার্যক্রম চলছে রাজধানীর 7টি স্থানে। এবার প্রতি প্যাকেজের দাম কমেছে 65 টাকা। নিয়ম অনুযায়ী প্রতি মাসে একজন ভোক্তা তেল, চিনি ও ডালের 450 টাকার প্রতিটি প্যাকেজ নিতে পারবেন একবার। তবে বাস্তবতা ভিন্ন। ট্র্যাকিং না থাকায় কারসাজি করে প্রায় সব ট্রাক থেকেই 2 থেকে 5টি পর্যন্ত প্যাকেজ নিচ্ছেন সুযোগ সন্ধানীরা। এই যে দেখেন কতক্ষণ ধরে দাঁড়াইছেন পর্যন্ত পাইনি। আমরা অফিসে কাজ করি কিন্তু আমরা পাইনি। একজনের 4-5টা করে নেয়, 2-3টা তুলা আবার পিছে দাঁড়ায়, আর আমরা একটাও পাই না। বাধা দেয় না, লাইনে দাঁড়াইলে নেওয়া যায়। বলছে যে একাধিক নেওয়া যাবে না, মানে এক একজনের জন্য এক একটা প্যাকেজ। আপনি তো 2টা নিলেন। যে আমার ভাই ছিল, উনি চলে গেছে, গাড়িতে চলে গেছে। অভিযোগ রয়েছে শুধু একাধিক প্যাকেজ নয়, সিন্ডিকেট করে কাছাকাছি থাকা কয়েকটি বিক্রয় পয়েন্ট থেকেও পণ্য নিচ্ছেন দুষ্টচক্র। সেটা কিভাবে সম্ভব? হাতিরপুল থেকে পার্শ্ববর্তী বিক্রয় পয়েন্ট শাহবাগের দূরত্ব 500 মিটার। সেখান থেকে আরেক পয়েন্ট প্রেস ক্লাবের দূরত্ব 1.5 কিলোমিটারের কিছুটা বেশি। পাশে কাকরাইলেও রয়েছে বিক্রয় পয়েন্ট। পাশাপাশি কারওয়ান বাজার, মালিবাগ, সেগুনবাগিচা, কাঁঠালবাগান, ঢাল, ফার্মগেটেও রয়েছে ট্রাক সেল পয়েন্ট। অর্থাৎ ঢাকার এই অঞ্চলে গড়ে প্রতি 1 কিলোমিটারের মধ্যে রয়েছে অন্তত 2টি টিসিবি ট্রাক। 5 ট্রাক থেকে কোনো ব্যক্তি 2টি করে 10টি প্যাকেজ নিলে বাজার মূল্যের তুলনায় দৈনিক কম বেশি 3000 টাকা কমে পাচ্ছেন তেল, চিনি, ডাল। 30 দিনে যার পরিমাণ দাঁড়ায় প্রায় লাখ টাকা। রয়েছে বাজারে বিক্রির অভিযোগও, যা স্বীকার করছেন ডিলাররাও। অনেক জায়গা থেকে ভাই এটা নেয়, তাদের এটা পেশা হয়ে গেছে। মধ্যম শ্রেণী লোকগুলা, ওই লোকগুলা দাঁড়াইতেও পারে না, মালগুলা নিতে পারে না। কি করা যাবে? এটা তো কাঠ ছাড়া মাল না, এখান থেকে দিচ্ছে অনেকে, 2বারও নিতেছে। কারচুপির অভিযোগ স্বীকার করলেও টিসিবির দাবি যা হচ্ছে তা একেবারেই নগণ্য। একজন 2বার 3বার নিতেছে বা মানে 2 দিন 3 দিন নিতেছে, এই সংখ্যাটা কিন্তু খুবই কম। বাট মূল টার্গেটটা কিন্তু আপনি দেখবেন যে হলো তাই মেজরিটির সংখ্যা যেটা
যে 90% অথবা যে পার্সেন্টের মেজরিটির সংখ্যা কিন্তু দেখবেন যে 1 বা 2 বারই নেবে। দুর্নীতি অপচয় বন্ধে পণ্যের পরিমাণ কমিয়ে বিক্রয় পয়েন্ট বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদের। যেহেতু সরকারের কোনো নির্দিষ্ট আইডেন্টিফিকেশন নাম্বার নেই, ডিজিটালি ট্রেস করা যাচ্ছে না, ট্র্যাক করা যাচ্ছে না, এই জন্য অনেকেই একাধিকবার নেবার প্রবণতা রয়েছে। এটার ফলে মিসইউজ হচ্ছে। ট্রাকের সংখ্যা বৃদ্ধি করে 500 প্যাকেটের জায়গায় 300 প্যাকেটে নামিয়ে আনা, এটাকে 1 লিটার তেল 1 কেজি ডাল পর্যন্ত দেওয়া যায় এবং চিনিটিও আসলে বাদ দিতে পারে, যাতে জরুরি পণ্যগুলোই কেবলমাত্র এই নির্দিষ্ট আয়ের মানুষগুলো পেতে পারে। সরকার 1 কোটি উপকারভোগী পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিলেও এ পর্যন্ত 57 লাখের কাছাকাছি কার্যকর কার্ড পৌঁছে দিতে পেরেছে টিসিবি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শিশু তোমার বয়স কত? বাংলাদেশে এই প্রশ্নের উত্তরে শিশু তো বটেই, বড়রাও আইনত ঘাবড়ে যাবেন। কারণ আন্তর্জাতিকভাবে 18 বছর বয়স পর্যন্ত সবাই শিশু। দেশের শিশু আইনও 18কেই শিশুর বয়স হিসেবে গণ্য করলেও শ্রম আইন, দণ্ডবিধি, নারী ও শিশু নির্যাতন রোধ আইন কিংবা বাল্যবিবাহ রোধ আইন প্রতিটিতেই শিশুর সংজ্ঞা আলাদা। এতে আইনের ফাঁক ফোকরে সুযোগ নিচ্ছে অপরাধীরা, শিশুরাও পাচ্ছে না তাদের প্রাপ্য অধিকার। শাহজাহান খানের তোলা ছবিতে সেটাই খোঁজার চেষ্টা করেছেন আলামিন তুষার। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। কবির এই ভাবনা ছাড়াও রাষ্ট্র শিশুর জন্য বরাদ্দ রেখেছে বেশ কিছু আইন। বিশ্বে অন্য কোথাও শিশুর বয়স সংক্রান্ত সংজ্ঞায় এত বৈপরীত্য না থাকলেও বাংলাদেশে শিশুর বয়স নিয়ে আছে ভিন্ন ভিন্ন আইনি ব্যাখ্যা। বাংলাদেশ যেহেতু জাতিসংঘের শিশু অধিকার সনদ স্বাক্ষর করা রাষ্ট্র, তাই 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত সবাই শিশু। কিন্তু ফুল বিক্রেতা বা শিশু শ্রমে যুক্ত এসব শিশুর বেলায় এগিয়ে আসে শ্রম আইন। সেই আইন বলছে শিশুর বয়স সীমা 14 বছর, অর্থাৎ 14 বছরের নিচে হলেই কেবল সে শিশু। একই বয়স সীমা নির্যাতিত শিশুর বেলাতেও, কেননা বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনে 14 বছর পেরিয়ে গেলে কেউ আর শিশুর সংজ্ঞায় পড়বেন না। সংবিধানের দণ্ডবিধি বলছে 9 বছর বয়সের নিচে কেউ অপরাধ করলে তাকে দায়মুক্তি দেয়া যাবে, তবে 12 বছর বয়স পর্যন্ত সীমিত দায় এবং 12 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে অপরাধ করলে নিতে হবে পূর্ণ দায়। অর্থাৎ সংবিধানে শিশুর বয়স নির্ধারিত 12। বাল্যবিবাহ রোধ আইনে প্রাপ্তবয়স্ক হতে ছেলে আর মেয়ের বেলায়ও রাখা হয়েছে আলাদা আলাদা বয়সসীমা। সরকারি বেসরকারি বিনোদন কেন্দ্র থেকে শুরু করে যানবাহনে ভ্রমণেও শিশুদের বয়সের এমন তফাৎ চোখে পড়ে হরহামেশাই। তাই তো প্রায় প্রতিটি সুবিধাবঞ্চিতের জানতে চাওয়া আইনের এমন ভিন্নতায় কতটা রক্ষিত হচ্ছে শিশু অধিকার। রাষ্ট্র যদি কি একটা শিশুরে ফুল সুযোগ সুবিধা দেয়, শিশুগুলো আর এমন হয় না। পেটের দায় হয়ে আর কি তারা কাজটা করতেছে, কাজ না দিতে চাইলেও দিতে হইতেছে। আমি চাই যে আর কোনো শিশুই যেন পথে না থাকে। শিশুদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে শিশুর প্রাপ্য অধিকার। যেহেতু সে শিশু, অতএব আমাকে দেখভাল করতে হবে শিশু আইন দিয়ে, শিশু অ্যাক্ট দিয়ে। এখন নানানভাবে এটা ট্রিট যদি করেন কেউ, এটা আইনের ভায়োলেশন ছাড়া অন্য কিছু না। অর্থনৈতিক সাপোর্টটা দিয়ে, লিগ্যাল এইড সাপোর্টটা এনশিওর করা যেত, তাহলে কিন্তু আমাদের দেশের শিশুরা ন্যায্যতার ভাগটা পেত। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় রেখেই এমনভাবে করা হয়েছে শিশুর সংজ্ঞায়ন, বলছেন আইনজীবী। সবগুলো আইনকে ইন্টার রিলেটেড করেন, তাহলে কিন্তু এখানে খুব একটা সমস্যা নেই। ইন্টারন্যাশনাল মানদণ্ডে যে 18 সেটাই আমাদের জন্য উপযুক্ত এবং সেক্ষেত্রে কোনো বাধা নেই। এ বিষয়ে জানতে মহিলা, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হয়, তবে সময় স্বল্পতায় তিনি কথা বলতে রাজি হননি। প্রতি বছর যে হারে শিশু শ্রম, শিশুদের উপর নির্যাতন আর পথ শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এদেশের শিশুরা ঠিক কতটা তাদের প্রাপ্য অধিকার পায়। এর মাঝেই আবার এক এক আইনে এক একভাবে শিশুকে সংজ্ঞায়িত করা অপরাধীদের এই সুযোগ আরও বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।
বহির্নোঙরে জাহাজের অবস্থানকালীন সময় কমাতে 10টির পরিবর্তে কন্টেইনারবাহী 13টি জাহাজ ফেরাতে গিয়ে এবার কন্টেইনারের জট বাঁধিয়ে ফেলেছে চট্টগ্রাম বন্দর। বন্দরের ইয়ার্ডে 48,000-এর বেশি কন্টেইনার অবস্থান রয়েছে, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বেশি। এ অবস্থায় জট নিরসনে আমদানি করা কন্টেইনার বন্দরের ইয়ার্ডের ফেলে না রেখে একদিনের মধ্যেই অফ ডকে নিয়ে যেতে কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী বন্দরের বিভিন্ন ইয়ার্ডে 48,751 টিউজ কন্টেনারের অবস্থান রয়েছে। অবশ্য 17 আগস্ট 49,131 টিউজে পৌঁছে গিয়েছিল, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সংখ্যক কন্টেনারের অবস্থান। 53,518 টিউজ ধারণ ক্ষমতার বন্দরের কন্টেনারের এই অবস্থান কিছুটা কম মনে হলো ট্রাক, কাভার্ড ভ্যান, লরি এবং ক্রেন চলাচলের সুবিধার্থে 30% জায়গা খালি রাখতে হয়। স্বাভাবিক সময়ে বন্দরে 37 থেকে 38,000 কন্টেনারের অবস্থান থাকে। বন্দরের প্রধান জেটিতে 13টি করে কন্টেনারবাহী জাহাজ বাড়তির সুযোগ দেওয়ায় অবস্থানকালীন সময় নেমে এসেছে মাত্র 2 দিনে। আগে সুযোগ দেওয়া হতো 10টি জাহাজ, সময় লাগতো 4 থেকে 5 দিন। তবে নতুন করে সংকট সৃষ্টি করছে কন্টেনার জট। গত কয়েক মাস ধরে আমদানির পরিমাণ বাড়তে থাকায় বন্দরে বাড়ছিল কন্টেনারবাহী জাহাজ আসার সংখ্যা, কিন্তু সে অনুযায়ী বার্থিং সুবিধা সীমিত হয় জাহাজগুলোকে বহির্নোঙরে অলস অবস্থান করতে হতো। সমালোচনার মুখে বার্থিং নেওয়া জাহাজের সংখ্যা বাড়লেও কন্টেনার জট নিয়ে বন্দরকে হিমশিম খেতে হচ্ছে। আর এজন্য 10,000-এর বেশি নিলামযোগ্য এবং 2,000 আইসিডিগামী কন্টেনারকে দুষছেন বন্দর কর্মকর্তারা। আগে যেখানে এভারেজে 10টা জাহাজ বার্থিং দেওয়া হতো কন্টেইনারের, বিগত কিছুদিন যাবৎ প্রায় 12-13টা জাহাজ পর্যন্ত বার্থিং পাচ্ছে। তো 13টা জাহাজ থেকে কন্টেইনার ক্লিয়ার হলে স্বভাবতই পূর্বের তুলনায় বেশি কন্টেইনারের স্থিতি হচ্ছে। এদিকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নির্দেশনা অনুযায়ী যেদিনে জাহাজ থেকে কন্টেইনার নামবে বন্দরের ইয়ার্ডে ফেলে না রাখে সেদিনই অফডকে নিয়ে যেতে হবে। আমদানির প্রথম 4 দিন পর্যন্ত বিনা শুল্কে বন্দরের ইয়ার্ডে কন্টেইনার রাখার বিধান থাকায় এই সুযোগকে কাজে লাগাতেন আমদানিকারক সহ অন্যান্য সংস্থাগুলো, আর তাতেই বন্দরের সৃষ্টি হতো কন্টেইনার জট। প্রথম এবং দ্বিতীয় দিনের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে অফডকে পণ্য চালান নিয়ে যেতে হবে, এবং সেক্ষেত্রে ব্যর্থ হলে কাস্টম হাউসের যে কমিশনার উনি বিশেষ পরিস্থিতিতে বা সক্ষমতার ঘাটতি যদি থাকে অফডকের, তাহলে ডুয়েল ডেলিভারির পারমিশন দিতে পারে। বর্তমানে 30টির বেশি দেশি বিদেশি শিপিং লাইনের 125 থেকে 130টি জাহাজ চট্টগ্রাম বন্দরে কন্টেনার ও বাল্ক পণ্য নিয়ে আসছে। 65 ধরনের আমদানি পণ্য ডেলিভারি এবং তৈরি পোশাক রপ্তানির জাহাজীকরণ সম্পন্ন হয় 21টি বেসরকারি অফডকে। এক্ষেত্রে অফডকের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বন্দর থেকে অফডকের যাত্রাপথে যানজট নিরসন করা না গেলে জটিলতা আরও বাড়বে বলে মনে করছেন এই বন্দর ব্যবহারকারী। এই কন্টেনারগুলো হ্যান্ডেল করার মতো ক্ষমতা অফডকগুলোর আছে কিনা, তাদের লজিস্টিক্স সেইভাবে রেডি কিনা, তাদের স্পেস ওভাবে রেডি আছে কিনা, তারপর রাস্তাঘাটের যে কন্ডিশনটা সেটা ঠিকভাবে কাজ করছে কিনা, পোর্টের ইকুইপমেন্ট, পোর্টের গেট ঠিকভাবে অপারেট হচ্ছে কিনা। তো এই বিষয়গুলো কনসিডার করলে আসলে এই চিঠিটা আসার কথা না। গম, সিমেন্ট, ক্লিংকার, কয়লা, স্ক্র্যাপ লোহার মতো পণ্যগুলো বহির্নোঙরে খালাস করা গেল আমদানি এবং রফতানি কন্টেনার লোড আনলোডের জন্য বন্দরের এনসিটি, সিসিটি এবং জিসিবির বাড়তে অবস্থান নিতে হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, রাজশাহীতে 7,500 হেক্টর জমির চারা নষ্ট, লোকসানে কৃষক, ক্ষয়ক্ষতির পরিমাণ 500 কোটি ছাড়িয়ে যাবার শঙ্কা। রাজশাহী নগরের মূল শহর বাণিজ্যিক এলাকায় আলোর রোশনাই থাকলেও আশেপাশের পাড়া ও মহল্লার বেশিরভাগ সড়কে নেই সড়ক বাতি। খোদ সিটি কর্পোরেশনের হিসেবে 9,000 বাতি অকেজো। এতে বেড়েছে দুর্ঘটনা, চুরি ও ছিনতাই। এদিকে চলতি অর্থ বছরে সড়কে লাগানোর বাল্ব বিতরণে অনিয়মের অভিযোগে সিটি কর্পোরেশনের বৈদ্যুতিক শাখার প্রধানকে শোকজ করেছে সচিব। কর্তৃপক্ষ জানিয়েছে নতুন বাল্ব কিনতে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আব্দুস সালামের ছবিতে মৌদুর রানার প্রতিবেদন। রাজশাহী নগরীতে জ্বলে রাজমুকুট, প্রজাপতি, বাহারি সব সড়ক বাতি। বিদেশ থেকে আমদানি করা বাতির ঝলমলে আলোর দ্যুতিতে নগরীর খ্যাতি ছড়িয়েছে দেশ বিদেশে।
অথচ গত 2 মাস ধরে এই নগরীর হজের মোড় থেকে জামালপুর ঈদগাহ সড়কের সবকটি বাতি নষ্ট। অন্ধকার আচ্ছন্ন হওয়ায় চলাচলে অনেকেরই ভরসা মুঠোফোনের আলো। নগরবাসীর অভিযোগ, সস্তা এলইডি বাতি দেওয়ার কারণেই হচ্ছে না টেকসই। আমাদের এলাকাতে কোনো খাম্বাতে কোনো লাইট নাই, অলি গলিতে কোনো লাইট নাই, ছিনতাই করে লিছে কিংবা চুরি চামারি করে লিছে এই সামান্য লাইটের কারণে। নগরবাসীর অভিযোগ, মূল শহর বাণিজ্যিক এলাকায় আলোর রোশনাই থাকলেও পুরো নগরীর পাড়া ও মহল্লার বেশিরভাগ সড়কের বাতি অকেজো। যতগুলো সড়ক বাতি জ্বলছে তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। এতে বেড়েছে দুর্ঘটনা, চুরি, ছিনতাই। অন্ধকারে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তোমার চলাফেরা অসুবিধা হচ্ছে। সিটি কর্পোরেশন থেকে যেন সড়ক বাতিগুলো দেওয়া হয়। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিভিন্ন সময় আমরা চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি, সন্দেহভাজন যানবাহন এগুলো আমরা চেক করছি। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, নগরী জুড়ে থাকা 30,000 সড়কবাতির মধ্যে প্রায় 9,000 অকেজো। দ্রুত টেন্ডার করে বাতি কেনা হবে। মালামালগুলি আসবে, আমরা অ্যাকসেপ্ট করব, মান দেখে নিয়ে তারপরে আমরা স্থাপন পর্যায়ক্রমে দেওয়া শুরু করব গোটা শহরে। এদিকে চলতি অর্থ বছরে সড়কে লাগানো 5,000 বাল্বের হদিস নেই। বাল্ব বিতরণ সঠিক হয়নি উল্লেখ করে গত 13 জুলাই সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে শোকজ করা হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। 2 দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার 19টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ। অথচ নামমাত্র কাজ করে 1,10,00,000 টাকা বরাদ্দের মধ্যে 61 লাখ টাকা বিল তুলে নিয়েছেন ঠিকাদার। এ বিষয়ে দায়সারা বক্তব্য এলজিইডি ও উপজেলা প্রশাসনের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়া সারিয়াকান্দি উপজেলা চান্দিনা নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 7 লাখ টাকা বরাদ্দে শুরু হওয়া সংস্কার কাজ এখন পর্যন্ত সীমাবদ্ধ একটি বারান্দা নির্মাণ এবং ছাদের নামমাত্র প্রলেপেই। তবে সংস্কারের 2 বছর পরে ছাদ চুইয়ে পানি পড়ে। একই অবস্থা পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 7 লাখ টাকা ব্যয়ে একটি শৌচাগার ও 2টি শ্রেণীকক্ষ নির্মাণের কথা ছিল। সেখানে শৌচাগার নির্মাণের কাজ অর্ধেকে ফেলে রেখে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিডি তথ্য মতে 2022-2023 অর্থ বছরে সারিয়াকান্দি উপজেলা 23টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ শুরু হয়। এর মধ্যে বরিশালের মায়ের দোয়া এন্টারপ্রাইজ 1,10,00,000 টাকায় 19টি বিদ্যালয়ে সংস্কার কাজের দায়িত্ব পায়। 2 দফা মেয়াদ বাড়লেও 5টি বিদ্যালয়ের কাজই শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাকি 14টি বিদ্যালয়ে নামমাত্র কাজ করে 61 লাখ টাকা বিল তুলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে SM এন্টারপ্রাইজ নামে আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান 25 লাখ টাকা বরাদ্দে 4টি বিদ্যালয় সংস্কারে কাজ শেষ করেছে। কাজ শুরু হয়েছিল, কিছু কিছু কাজ হয়েছে, অনেক কাজই বাকি রয়ে গেছে। কাজটা ওনারা মাঝপথে বন্ধ করে দেয়। আমরা শ্রেণীকক্ষের অভাবের কারণে বাচ্চাদেরকে সঠিকভাবে পাঠদান করতে পারছি না। আমার প্রত্যেকটা ক্লাসরুমে পানি পড়ছে এবং আসবাবপত্র ভিজা শেষ হয়ে যাচ্ছে। জানলা দরজা কোনো কাজ করেনি, মেরামত করে না, জায়গায় জায়গায় ছুটে ছুটে এনা করে প্লাস্টার করছে। নতুন পদায়নের অজুহাত দেখিয়ে বিষয়টি জানেন না বলে মন্তব্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। তালিকাটা দিলে আমি ফিজিক্যালি দেখে ইনভেস্টিগেট করে কতটুকু কাজ হলো সেটা আমি আপনাদের বলতে পারবো। এ বিষয়ে দায়সারা বক্তব্য এলজিডি ও উপজেলা প্রশাসনের। 18টি স্কুলের মধ্যে 5টি স্কুল জায়গা জটিলতার কারণে শুরু করতে পারেনি, আর বাকি 13টি স্কুলের কাজ প্রায় কোনোটাই 80%, কোনোটা 90% এরকম হয়ে আছে। প্রতিষ্ঠানগুলোর তালিকা জোগাড়ের চেষ্টা করব এবং এটা আপডেট নেওয়ার চেষ্টা করব যে কেন কাজগুলো এভাবে দিনের পর দিন পড়ে আছে। যত দ্রুত ঠিকাদারকে চাপ দিয়ে কাজগুলো আদায় করা যায় সেই চেষ্টা করব। 2 দফায় মেয়াদ বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ করতে না পারায় 3য় দফায় 2026 সালের জুন মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এলজিডি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ছাদ থেকে বের হয়েছে বড় বড় লোহার রড, যে কোনো সময় ভেঙে পড়ার উপক্রম। 10 বছর আগে পরিত্যক্ত ঘোষণা হলেও নওগাঁর প্রধান বাস টার্মিনালে ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম। বাস মালিক সমিতির নেতারা বলছেন, শুধু আশ্বাস আর প্রতিশ্রুতিতেই পার হচ্ছে যুগের পর যুগ। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় আধুনিক টার্মিনাল নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। MR রকি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ভবনের ছাদ থেকে খুলে গেছে পলেস্তারা, বের হয়েছে লোহার বড় বড় রড। বৃষ্টি এলেই ছাদ চুয়ে পড়ছে পানি। অরক্ষিত ভবন যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা।
10 বছর আগে পরিত্যক্ত ঘোষণা হলেও নওগাঁর প্রধান বাস টার্মিনালে ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন 80-র দশকে নির্মাণ করা হয় ভবনটি। 2016 সালে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এছাড়া টার্মিনালের চারপাশেই সারা বছরই জলাবদ্ধতা লেগে থাকে। বৃষ্টির সময় কাদা পানি মারিয়ে যাত্রীদের উঠতে হয় বাসে। টার্মিনালের রড, খোয়া, সিমেন্ট সম্পূর্ণ অকেজ হয়ে গেছে। 10-12 বছর থেকে অকেজ ঘোষণা করছে। এখানে শ্রমিকেরা খুব দুর্ভোগ ভোগ করে ভাই, যে ইট খোয়া পড়িয়া যাচ্ছে, যে কোনো আমাদের কোনো একটা নিরাপত্তা নাই জানে। বৃষ্টি হলে তো যাওয়াই যায় না, এক গিরা পানি। এই টার্মিনালটা আসুও প্রয়োজন, কারণ এখানে 100 কোটি টাকার ব্যাপার নাই। এখানে সরকারের এটা কোনো বড় কোনো আর্থিক খাত না যেটা আপনার সরকারের বিশেষ মহলে গিয়ে পাশ করতে হবে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় আধুনিক টার্মিনাল নির্মাণে প্রস্তাব পাঠানো হয়েছে। বাস টার্মিনাল যাতে হয় এটার প্রস্তাবনা আমরা দিয়েছি। সেখানে কনসালটেন্টও আছে, তারা কনসালটেন্ট ডিজাইন এবং আধুনিক যে সরঞ্জামাদি দরকার তারা সেটা প্রস্তুত করে আমাদেরকে অনুমোদন দিলে আমরা এটা বাস্তবায়ন করব। প্রায় 15 একর জমির উপর গড়ে ওঠা এই বাস টার্মিনাল থেকে প্রতিদিন 700-র বেশি বাস ও অন্যান্য যানবাহন বিভিন্ন স্থানে যাতায়াত করে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বড় আশা দেখিয়ে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাজশাহী হাইটেক পার্ক। অবকাঠামো থাকলেও নেই কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ। গত বছরের 5 আগস্ট হামলা ও ভাঙচুরের ঘটনায় এখনও কাটেনি বিনিয়োগকারীদের শঙ্কা। বাস্তবসম্মত পরিকল্পনা ও পর্যাপ্ত প্রচারের অভাবে দিন দিন লোকসানের বোঝা হয়ে দাঁড়াচ্ছে হাইটেক পার্ক। আব্দুস সালামের ছবিতে আলতাফ হোসেনের রিপোর্ট। পদ্মা নদীর তীরে 31 একর জায়গায় নির্মিত হয় রাজশাহী হাইটেক পার্কের 10তলা সিলিকন টাওয়ার। 2024 সালের 30 জুন কার্যক্রম শুরুর 1 মাস না যেতেই 5 আগস্ট দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের বিপর্যস্ত হয় রাজশাহীর এই প্রযুক্তি কেন্দ্র। হামলার 1 বছর পেরিয়ে গেলেও ভবনের নিচতলা ও দোতলা এখনও বিধ্বস্ত। নতুন করে কিছু প্রতিষ্ঠান জায়গা নিলেও ফাঁকা পড়ে আছে অনেক অংশ। উদ্যোক্তাদের মতে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা নিরাপত্তা শঙ্কা। আশেপাশের জায়গাগুলো থেকে কিন্তু লুটপাটগুলো হয়েছে, এখন তারা কিন্তু এখনও এখানে বিদ্যমান। তাহলে আমি কিভাবে সিকিউর হতে পারি, কিংবা রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমাদের স্বাভাবিক না হয় তাহলে কিভাবে আমরা এই সিকিউরিটিকে মেনটেন করতে পারি। এই যে ট্রমাটা আমাদের চোখের সামনে ঘটেছে এটা আসলে নেওয়ার মতো অবস্থাতে ছিল না। কেউ কয়েকজন আমাদের চাকরি ছেড়ে চলেও গেছে, কারণ তারা মনে করেছে হয়তো কোম্পানি আর দাঁড়াতে পারবে না কখনো। সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই হাইটেক পার্কের জন্য নির্ধারণ করা হয়েছিল 14,000 কর্মসংস্থানের লক্ষ্য। অথচ বর্তমানে পার্কের 2 ভবনে কাজ করছেন মাত্র 350 জন। হাইটেকে যে মূল কার্যক্রমে যে ভবিষ্যৎ যে পরিকল্পনা ছিল এটা বাস্তবায়ন হয় নাই। যতটা আশা নিয়ে এটা শুরু হলো, আমরা কিন্তু আশার পরিপূর্ণ রূপ আসলে দেখতে পাই। কর্তৃপক্ষ বলছে সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে হাইটেক পার্ক। এই হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালনার কোনো আমাদের যদি প্রবলেম হয়, সেইটা লোকাল অথরিটি বা লোকাল অভিভাবক হিসাবে কিন্তু বিভাগীয় কমিশনার স্যারও আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। রাজশাহী হাইটেক পার্ক নির্মাণে ব্যয় হয় 35 কোটি 50 লাখ টাকা। আলতাফ হোসেন, সময় সংবাদ, রাজশাহী। জয়পুরহাট পৌরসভায় বাসাবাড়ির আবর্জনা ফেলা হচ্ছে উন্মুক্ত স্থানে। দুর্গন্ধের কারণে ভোগান্তিতে পথচারী ও আশেপাশের এলাকার বাসিন্দারা। পাশাপাশি ভাগাড় থেকে ছড়িয়ে পড়ছে নানা কীটপতঙ্গ ও জীবাণু। অথচ সদর উপজেলার করই কাদিরপুর এলাকায় 2019 সালে নির্মাণ হয় একটি আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার, যা এখনও চালু হয়নি। শহীদুল ইসলাম সবুজের রিপোর্ট। সড়কের পাশে ফেলা হচ্ছে আবর্জনা, সেখান থেকে ছড়িয়ে পড়ছে সড়কের একাংশে। জয়পুরহাট পৌরসভার বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করে শহরের বিএডিসি বেলামলা সড়ক ও খঞ্জনপুর পাহাড়পুর সড়কের পাশে খোলা আকাশের নিচে ফেলা হয়। আবর্জনার দুর্গন্ধের কারণে ভোগান্তিতে পথচারী ও আশপাশের এলাকার বাসিন্দারা। পাশাপাশি ভাগাড় থেকে ছড়িয়ে পড়ছে নানা কীটপতঙ্গ ও জীবাণু। এগুলো পৌঁছে দুর্গন্ধ সৃষ্টি হয়। এই এলাকা যে ছোট বাচ্চা কাচ্চা স্কুলে যায় তারা যেতে পারে না, প্রচণ্ড গন্ধ আসে এবং রাস্তা নোংরা হয়ে থাকে। এটা নিয়ে আমরা খুবই ভোগান্তিতে আছি। বাড়াতেও এইরকম আবর্জনা খেতে হয়, বাসায় যাতেও এইরকম আবর্জনা খায়, বাসায় ঢুকতে হয়। অথচ সদর উপজেলার করই কাদিপুর এলাকায় 2019 সালে নির্মাণ হয় একটি আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার, যা এখনো চালু করা হয়নি। এ নিয়ে প্রশ্ন করলে গতানুগতিক চালুর আশ্বাস কর্তৃপক্ষের।
পৌর পরিষদ এবং প্রশাসক মহোদয়ের অনুরোধে যথারীতি খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। জয়পুরহাট পৌরসভার ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার নির্মাণে ব্যয় হয় প্রায় 7 কোটি টাকা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। দিনাজপুরে জমজমাট কলার হাট, ভালো দাম পাওয়ায় খুশি কলা চাষি ও ব্যবসায়ীরা। এই হাটে দৈনিক বেচাকেনায় হয় 70 থেকে 80 লাখ টাকার। গোলাম নবী দুলালের তথ্য ও মজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। উত্তরবঙ্গের অন্যতম বড় পাইকারি কলার হাটের জন্য বিখ্যাত দিনাজপুরের 10 মাইল। আশপাশের বিভিন্ন জেলা থেকেও আসে নানা জাতের কলা। জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রতিদিন ভোর 5টায় বসে হাট। সাগর, সবরি, মালভোগ সহ নানা জাতের কলা আনেন চাষি ও ব্যবসায়ীরা। প্রকারভেদে কলার কাঁদি বিক্রি হয় 500 থেকে 850 টাকায়। বেলা 11টার মধ্যে শেষ হয়ে যায় হাটের কারবার। সাগর কলা বিক্রি করলাম আজকে 68,000, আর চাম্পা কলা বিক্রি করলাম 60,000। গত বছর যে কলাটা কিনছি 500 টাকা, এবছর সে কলাটা 600 টাকার ওভার। বিক্রেতারা জানান 10 মাইল কলার হাট থেকে প্রতিদিন 15 থেকে 25 ট্রাক কলা যায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ সহ বিভিন্ন অঞ্চলে। সব জায়গায় বিভিন্ন জায়গায় কলা পাঠায়, কমিশনে দিই। হাটের ভিতরে মানে রাত 2-3টা ব্যাপারী নামে, ওখানে তাদের একটা নিরাপদ থাকার জন্য একটা বিশ্রামগারের প্রয়োজন। ইউনো মহোদয়ের নিকট আমার আবেদন, বসা এবং ওয়াশরুমের জন্য জায়গা যদি করে দেয় তাহলে আমি উপকৃত হব। প্রতিদিন কলা বেচাকেনা হয় 70 থেকে 80 লাখ টাকার। সময় সংবাদ, দিনাজপুর। বৃষ্টির কারণে জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে রাজশাহী বিভাগের 7,500 হেক্টর ফসলি জমির শাকসবজি ও আমন ধানের চারা নষ্ট হয়ে গেছে। লোকসানের শঙ্কায় কৃষক। অন্যদিকে শাকসবজি সরবরাহ বাজারে কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী। সাইফুর রহমান রকির রিপোর্ট। টানা বৃষ্টিতে রাজশাহীর পবা, মোহনপুর, তানোর, দুর্গাপুর ও বাগমারা সহ 9টি উপজেলার 1,600 হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে সবজি। এ কারণে বাজারে বেড়েছে সব ধরনের শাকসবজির দাম। এদিকে নওগাঁর আত্রাই নদীর পানি বাড়ায় প্রায় 3,000 হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। ফসল পচে যাওয়ায় দিশেহারা কৃষক। একই অবস্থা নাটোর ও বগুড়ায়। কৃষি বিভাগের তথ্যমতে গত 2 সপ্তাহের বৃষ্টিতে এই 2 জেলার 1,500 হেক্টর জমির শাকসবজি ডুবে গেছে। প্রায় অর্ধেক ডুবে গেছে। উঁচু এলাকায় কিছু আছে, পানি একবার হলে নিষ্কাশন সহজে হয় না। 18 বিঘা জমিতে প্রায় 90 থেকে 96 হাজার টাকা খরচ, যেটা আমাদের পুরোপুরিভাবে আর্থিকভাবে নষ্ট। 6 বিঘা জমি মনে করেন যে ডুবে আছে। এটা পানি তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা নিলে মনে করেন যে আমাকে সুবিধা হবে। হঠাৎ করে বন্যা এসে সব চলে গেছে, ডুবে গেছে। ভুট্টা, ঢেঁড়স, পাট, শাকসবজি যা ছিল সব ডুবে, মানে ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন এবছর বৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ 500 কোটি টাকা ছাড়িয়ে যাবে। সর্বাধিক টানা বর্ষণ হয়েছে, যার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং প্রচুর কৃষি পণ্য নষ্ট হয়েছে। যা রাজশাহী বিভাগে প্রায় 500 কোটি টাকার কৃষি পণ্য নষ্ট হয়েছে বলে আমরা ধারণা করি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনা ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার আশ্বাস কৃষি বিভাগের। আমাদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা কিছু কার্যক্রম করি, সেগুলোও যদি যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হবে তাদেরও আমরা সেই কৃষি প্রণোদনার সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমাদের যেটুকু নিয়োজিত হয়েছে আমরা এটাকে রিকভারি করতে পারবো। আর ভবিষ্যতে আমাদের জন্য সবার জন্য মেসেজ হলো, আমরা বৃষ্টির সময় যদি বেশি বৃষ্টি হয়ে থাকে, নালা ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা যেন ভালো থাকে, তাহলে আমরা সবজি থেকে আমরা এখান থেকে রক্ষা করতে পারবো। আবহাওয়ার পূর্বাভাস এবং বন্যা পরিস্থিতি অবজার্ভ করে তারা যেন নিম্ন অঞ্চলগুলোতে ধান প্লাস অন্য ফসল চাষ করে সেই সকল পরামর্শ আমরা দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহী বিভাগের 8 জেলায় প্রায় 7,500 হেক্টর আবাদি জমির শাকসবজি ও আমন ধানের চারা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর সংযোগ সেতুর পাশ থেকে মহানন্দা নদীতে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। এতে হুমকিতে 100 কোটি টাকার সেতু, 2 পারের কয়েক হাজার বসতভিটা ও ফসলি জমি। এ নিয়ে দফায় দফায় প্রশাসনের কাছে আবেদন, আন্দোলন ও মোবাইল কোর্টে বন্ধ হয়নি বালু খেকোদের দৌরাত্ম্য। তবে সেতু ও নদী পারের বসতবাড়ি, ফসলি জমি রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট।
নির্মাণাধীন সেতু, তার পাশে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। এতে হুমকির মুখে স্থাপনাটি। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলাকে সংযোগ করতে 2023 সালের অক্টোবরে ফহরম ঘাটে মহানন্দা নদীর ওপর শুরু হয় সেতুর নির্মাণ কাজ। ইতোমধ্যে দৃশ্যমান সেতুর একাংশ, কিন্তু সেতুর কোল ঘেঁষে নিচ থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। এতে সেতুটি ঝুঁকির মধ্যে। পাশাপাশি নদীর পাড়ে থাকা বসতবাড়ি ও ফসলি জমি নিয়ে ভাঙন আতঙ্কে বাসিন্দারা। বিড়িয়ের জন্য যেমন ক্ষতিকর, নদীর পার ভেঙে যাচ্ছে, এটার জন্য ক্ষতিকর। জনগণ বা মানুষের যে আবাদি জমিগুলা, বাড়িঘরগুলো, এগুলো হুমকির মুখে পড়ছে। আমাদের যে অবদা আছে, অবদা হচ্ছে বিশাল হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে জেলা ও উপজেলা প্রশাসনকে কয়েক দফা অভিযোগ দিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা হয় বিপুল পরিমাণ বালু ও সরঞ্জাম, কিন্তু আবারও বেপরোয়া বালু উত্তোলনকারী। তার আগে বন্ধ করেছি, ম্যাজিস্ট্রেট আসলো, মোবাইল কোর্ট হয়েছে, জানেন আপনারা, কিন্তু আবার পুনরায় চালু হয়েছে। ইউনো অফিসে দরখাস্ত দিলাম, ইউনো অফিস কাজ করেনি। ডিসি অফিস এটাকে আমলে নিয়ে এটা জব্দ করে গেছিল। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী সেতু, সরকারি স্থাপনা ও আবাসিক এলাকার 1 কিলোমিটার দূরত্বের মধ্যে বালু উত্তোলন কঠোরভাবে নিষিদ্ধ। তবে অভিযুক্তের দাবি, নদী থেকে বালু উত্তোলনে কোনো ধরনের ঝুঁকি ও হুমকির আশঙ্কা নেই। বালুটা তুলছি আমরা ব্রিজের পাশে না, ব্রিজের যেন কোনো ক্ষতি না হয়, এভাবেই কিন্তু গভর্নমেন্ট আমাকে একটা অর্ডার দিয়েছে, এভাবেই বালুটা তোলা হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এ ব্যাপারে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। যেখান থেকে আমাদের বালু উত্তোলন করলে পরে স্ট্রাকচারের ক্ষতি হবে না, সেটা সার্ভে করে আমরা পরবর্তীতে তাদেরকে নোটিশ করব। যে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি তাদের ইঞ্জিনিয়ার বা প্রতিনিধি গিয়ে এটা যেন দেখা দেয় যে কোন জায়গা থেকে তুললে কোনো অসুবিধা হবে না। 428 মিটার দীর্ঘ ফহরম সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 71,86,10,143 টাকা। 2026 সালের 8 অক্টোবর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। মুন্সিগঞ্জের ধলাগাঁও হাটে হরেক রহমান সতেজ সবজির পসরা বসেছে। শরতে বৈচিত্র্যপূর্ণ তাজা সবজি পাওয়া যাওয়ায় উপচে পড়া ভিড় হাটে। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোরে এই ঐতিহ্যবাহী হাটে কিন্তু এই গৃহস্থ যারা আছেন, কৃষক, তারা নানা রকমের সবজি পসরা বসিয়েছেন। আপনারা দেখছেন যে একেবারে জমি থেকে লাউ তুলে এনেছেন, সেই লাউ কিন্তু দাম হাঁকা হচ্ছে প্রতিটি 100 টাকা পিস। তবে বিভিন্ন ধরনের লাউ বাজারে রয়েছে, সেগুলো কিন্তু 30 টাকা থেকে শুরু হয়েছে। আর আপনারা যে 12 কাঁচামরিচ দেখছেন, সেটি কিন্তু এই মাত্র 200 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর দুন্দুল বিক্রি হচ্ছে কিন্তু 60 থেকে 65 টাকা। আর এখানে যে মিষ্টি কুমড়ো রয়েছে, সেটি প্রতি পিসের দাম কিন্তু 80 টাকা হাঁকা হচ্ছে। এবং এর মধ্যে পরে কিন্তু রয়েছে বটবডি, কাঁকরোল। আপনারা দেখছেন যে বটবডি, এই বটবডি কিন্তু 70 টাকা কেজি দাম হাঁকা হচ্ছে এবং কাঁকরোলের দাম হাঁকা হচ্ছে 60 টাকা। আর দুন্দুল যেগুলো রয়েছে আপনারা দেখছেন যে সেগুলো কিন্তু 60 টাকা দাম চাচ্ছে তারা। এরকম নানা রকম সবজিতে ভরপুর। তবে এখানে কিন্তু পেঁপের দাম সবচেয়ে কম, 20 টাকা কেজিতে পেঁপে বিক্রি হচ্ছে। আর আলুর দাম একেবারে পানির দর বলা যায়, যে তারা হিমাগারে যে আলু বিক্রি করছেন, সেই আলু কিন্তু 11 টাকা 50 পয়সা দর আজকে। আর এই যে তারা সেই আলুগুলো হিমাগার থেকে এনে এই হাটে পাইকারি বিক্রি করছেন 16 থেকে 18 টাকা। আর এই আলু কিন্তু খুচরা বাজারে সর্বোচ্চ 20 টাকা। কিন্তু এখানে যারা কৃষক রয়েছেন, তারা বলছেন যে হিমাগারে যে তারা মাত্র 11 টাকা 11.5 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন, তাদের কিন্তু উৎপাদন খরচ পড়েছে এই হিমাগারে ভাড়া সহ 27 টাকা পর্যন্ত। সেখানে কিন্তু বড় লোকসান গুনতে যাচ্ছেন। এবং এখন বর্ষার যে সবজি, সেগুলি কিন্তু এখনো শরতের এই প্রকৃতিতে যখন শরৎ, তখন কিন্তু বর্ষার সবজি চারিদিকে ভরপুর। তবে সবজির দাম কিন্তু গেল এক সপ্তাহে বেড়েছে। তারা বলছেন যে বৃষ্টি এবং বর্ষার পানি এখনো জমিতে ভরপুর থাকায় কিন্তু তাদের উৎপাদন তেমনটা হচ্ছে না, সে কারণেই তাদের বাজারে দাম বেড়েছে। এবং এখানে যেই সবজি তারা নিয়ে এসছেন, স্থানীয় ডাঁটা, পালং শাক, লাল শাক কিন্তু নতুন বাজারে এসছে, সেগুলো কিন্তু 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু বর্ষার কচু আসছে এবং পুঁই শাক, নানা রকম সবজি ভরপুর। তবে খোলা আকাশের নিচে যেহেতু এই ভোরের হাট, বৃষ্টির কারণে কিন্তু অনেকেই তাদের মালামাল নিয়ে আশপাশের দোকানগুলোতে আশ্রয় নিয়েছেন। এবং সেখানে তারা বলছেন যে
এই যে করলা রয়েছে সেই করলা কিন্তু 60 টাকা থেকে 70 টাকা কেজিতে বিক্রি করছেন। উস্তা রয়েছে এবং এখানে ধন্যাপাতা বিভিন্ন রকম সবজি কিন্তু তারা এই যে বিষমুক্ত সবজি এই অঞ্চল থেকে যে নিয়ে আসছেন সেগুলো কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন অঞ্চল থেকে সুস্বাদু তাজা সবজি কিনে নিয়ে যাচ্ছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের ধলাগায়ের সবজির হাটের সবশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। ঋণের টাকা পরিশোধ না করায় এক বৃদ্ধ রিকশা চালককে দড়ি দিয়ে হাত পা বেঁধে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে মৃত্যুর আগে তিনি এক ভিডিও বার্তায় সুদ ব্যবসায়ী ধলু ও তার সহযোগীদের নাম উল্লেখ করেন। পরে তার স্ত্রীর দায়ের করা হত্যা মামলার ভিত্তিতে অভিযুক্ত ধলুকে গ্রেফতার করে পুলিশ। গত বৃহস্পতিবার রাজশাহীর মেহেনপুরে এই ঘটনা ঘটে। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। কিছু লোকজনরা আক্রমণ করে আমাকে বিষ মুখে দেওয়া ধরে দিয়ে হাত পা বাঁধা পাশের আমার বাড়ির পাশের এক স্টলে আমার গলার দড়ি বাঁধা টাঙ্গা ভালো একটা ছুড়াছুড়ি। মৃত্যুর আগে এক ভিডিও বার্তায় ধলু নামে এক সুদ ব্যবসায়ীকে দায়ী করেন রিকশা চালক ফজলুর রহমান। আমার যদি কোনো কিছু হয় তার দায়ভার গ্রহণ করতে হবে। স্বজনরা জানান প্রায় 3 বছর আগে রাজশাহীর মোহনপুরে ধলু মিয়ার কাছ থেকে সুদের উপরে 40,000 টাকা নেন ফজলু। এর মধ্যে কয়েক কিস্তিতে 45,000 টাকা পরিশোধ করেন, কিন্তু ধলু সুদ হিসেবে আরও 30,000 টাকা দাবি করে। এই টাকা দিতে না পারায় হলো কাল। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বেদনা গ্রামে ফজলুর বাড়ির পাশের একটি দোকানের সামনে ধলু ও তার সহযোগীরা তার হাত পা ও গলায় রশি বেঁধে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে দিয়ে চলে যায় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরদিন শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফজলুর। পা বান্ধিছে, আমার হাত বান্ধিছে, আমার গলায় রশি দিছে, আমার নির্যাতন করেছে, আমার মুখ চিপে ধরে আমার মুখের ভিতরে বিষ ঢেলে দিছে। আমরা আর বিচার চাই, কঠিন বিচার চাই। এ নিয়ে শুরুতে কিছুই জানেন না বলে দাবি করলেও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সুদের টাকা নিয়ে সালিশে আপোষ মীমাংসা করার কথা জানান। এদিকে গত 16 আগস্ট মোহনপুর থানায় নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বাদী হয়ে মামলা করার পরই ধলুকে গ্রেপ্তার করে পুলিশ। ধলু নামে একজন আসামিকে আমরা গ্রেপ্তার করছি, যেটা উনি স্টেটমেন্টে বলছিলেন, এবং এজাহারে যার নাম উল্লেখ করা হয়েছে। গত শনিবার ধলু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভৈরবে মাদকসেবী স্বামী স্ত্রীর কাচির আঘাতে অজ্ঞাত পরিচয় আরেক ভবঘুরে মাদকসেবী নিহত হয়েছেন। আটক করা হচ্ছে স্বামী ও স্ত্রীকে। পুলিশ জানায় অজ্ঞাত ব্যক্তি ও আটককৃতরা ভৈরব রেলওয়ে এলাকায় প্ল্যাটফর্মে রাতে থাকে এবং ভিক্ষাবৃত্তি করে জীবন কাটায়, এমনকি ভিক্ষার টাকা দিয়ে মাদক সেবনও করে। মঙ্গলবার বিকেলে রেলওয়ে স্টেশন এলাকায় মদ্যপ অবস্থায় মাদক সেবন নিয়ে এক মহিলা সহ 3 ভবঘুরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে কাঁচি দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয়রা অজ্ঞাত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি। বগুড়ায় 20 বছর বয়সী প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে জাহিদ হাসান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় বগুড়া পৌরসভার এক এলাকায় সোমবার রাতে নিজ বাড়ির ঘরের ভেতর আটকে রেখে হাত পা বেঁধে প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করে অভিযুক্ত জাহিদ। পরদিন মঙ্গলবার দুপুরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ঘটনা জানাজানি হয়। পরিবার বিষয়টি পুলিশকে জানালে অভিযুক্ত জাহিদকে শহরের উপশহর থেকে আটক করা হয়। পরে ভুক্তভোগীকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পঞ্চগড় রেল লাইনের পাশ থেকে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার মাগুরা ইউনিয়নের 9 কিবুজ রেল স্টেশন এলাকায় মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন কসিম উদ্দিন। এ সময় পঞ্চগড়গামী দোলন চাপা ট্রেনের ধাক্কায় আটক হন তিনি। রেলগেট থেকে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক রিপ্তি কুমার বিশ্বাস এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2020 সালের 21 জুন নগেশ্বরী উপজেলায় 5 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে নাজমুল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত নাজমুলকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। যশোরের স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদরের রাজারহাট এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। 49 বিজিবি জানায়, খুলনা যশোর মহাসড়কের রাজারহাটে বাসে তল্লাশি চালায় বিজিবির টহল দল। এ সময় সাতক্ষীরাগামী একটি বাস থেকে আফসার আলীকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো 5টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 97,54,056 টাকা। আটককৃতকে কুয়াতলী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। পরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন ইয়াসমিন অনন্যা। ধন্যবাদ অর্জিতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বৈঠকে নিজেকে প্রধান শান্তিদূত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, চলতি বছরে 6টি যুদ্ধ থামিয়েছেন তিনি। তবে গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন এই দাবিগুলোকে অতিরঞ্জিত করে উপস্থাপন করছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মাত্র একটি পোস্ট দিয়েই চলতি বছর ভারত পাকিস্তানের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ বন্ধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই নিজেকে শান্তিতে নোবেলের জন্য যোগ্য মনে করেন তিনি। ইরান ইসরায়েলের সংঘাত বন্ধ করে তাকে নোবেল দেওয়ার দাবিও করেন। এবার নিজেই নিজেকে তথাকথিত প্রধান শান্তিদূত আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ইউক্রেন ইস্যুতে আলোচনার সময় দুটি বড় দাবি করেন তিনি। বলেন, যুদ্ধবিরতি নয়, স্থায়ী চুক্তি চায় ওয়াশিংটন। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর 6টি যুদ্ধ থামানোর কৃতিত্ব দেন নিজেকে। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরান ইসরায়েল, কঙ্গো রুয়ান্ডা, ভারত পাকিস্তান, কম্বোডিয়া, থাইল্যান্ড, সার্বিয়া, কসোভো ও মিশর ইথিওপিয়ার সংঘাত মীমাংসায় তারা ভূমিকা রেখেছেন। তবে বাস্তব চিত্র ভিন্ন। কঙ্গো ও রুয়ান্ডায় সহিংসতা এখনও থামেনি। ভারত পাকিস্তান সংঘাত থামাতে ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না বলে মনে করে নয়াদিল্লি। এদিকে সার্বিয়ার দাবি, কসোভোর সঙ্গে যুদ্ধে জড়ানোর পরিকল্পনাই তাদের ছিল না। গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, এই দাবিকে অতিরঞ্জিত করে উপস্থাপন করছে ট্রাম্প প্রশাসন। কিছু ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার দাবিগুলো পুরোপুরি সত্যও নয়। এর আগে যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প নিজেই বিভিন্ন সময় বলেন, তিনি এসব সংঘাত সমাধানে যুদ্ধবিরতি চান। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় $100 বিলিয়ন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে কিয়েভ। এর জন্য ইউরোপীয় অংশীদারদের কাছে অর্থ সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্র। এদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর কিয়েভকে এ পর্যন্ত প্রায় $130.6 বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়েছে বলে জানিয়েছে জার্মানির থিঙ্ক ট্যাঙ্ক। রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে কিয়েভকে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসে ইউরোপীয় নেতা ও জেলেনস্কির সঙ্গে বৈঠকে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় $100 বিলিয়ন প্যাকেজের অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে কিয়েভ। এই প্যাকেজ কিনতে ইউরোপীয় অংশীদারদের কাছে অর্থ সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে থাকবে যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্র। বিনিময়ে ইউক্রেন থেকে ড্রোন কিনবে যুক্তরাষ্ট্র বলে জানান জেলেনস্কি। এর মধ্যেই ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে জার্মানির থিঙ্ক ট্যাঙ্ক কিয়েল ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির তথ্য মতে 2022 সালের 24 জানুয়ারি থেকে এবছরের 30 জুন পর্যন্ত ইউক্রেনকে সহায়তায় যুক্তরাষ্ট্র মোট ব্যয় করেছে প্রায় $130.6 বিলিয়ন। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে ভিন্ন হিসাব। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে অপারেশন আটলান্টিক রিজলভ এর আওতায় কংগ্রেস বরাদ্দ করেছে $184.8 বিলিয়ন। এর মধ্যে ইউরোপের সেনা প্রশিক্ষণ থেকে শুরু করে মার্কিন অস্ত্র ভান্ডার পূরণ সব খরচই ধরা হয়েছে। ইউক্রেনকে বাইডেন প্রশাসনের সহায়তা নিয়ে বিভিন্ন সময় ডোনাল্ড ট্রাম্প সমালোচনা করলেও তার সময়েও বন্ধ হয়নি কিয়েভকে সহায়তা।
রাইসা জান্নাত, সময় সংবাদ। ভোরের সময় আরো থাকছে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আজ অনূর্ধ্ব 15 ছেলেদের সঙ্গে ম্যাচ খেলবে জ্যোতির দল। শক্ত প্রতিপক্ষ না পাওয়ায় হতাশ নারীরা। ক্রিক অফসের উপর ক্ষুব্ধ বুলবুল। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভারতে মহারাষ্ট্র। এতে মারা গেছেন অন্তত 4 জন। অতিবৃষ্টির কারণে তলিয়ে গেছে পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচিও। বিশেষ করে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় বিপাকে বাসিন্দারা। এছাড়া খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাহাড়ি ঢলে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। এদিকে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় হারিকেন এরিনার আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। গত কয়েকদিন ধরে টানা মৌসুমি বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের বেশ কয়েকটি অঞ্চল। বিশেষ করে কোমর সমান পানিতে ডুবে গেছে মুম্বাইয়ের রাস্তা। প্রাণহানির খবরও পাওয়া গেছে। নান্দেদে গোদাবরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে তলিয়েছে ঘরবাড়ি। এরই মধ্যে নতুন করে উপকূলীয় জেলাগুলোতে প্রবল বৃষ্টি ও প্লাবনের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। অতিবৃষ্টিতে একই অবস্থা পাকিস্তানেরও। দেশটির সবচেয়ে বড় শহর করাচির রাস্তা তলিয়েছে হাঁটু পানিতে। বন্ধ রয়েছে যান চলাচলও। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে আগামী শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া পাহাড়ি ঢলে বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে বাড়িঘর। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে হতাহত হয়েছেন শত শত মানুষ। সবচেয়ে ভয়াবহ অবস্থা বনের জেলায়। সেখানে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি হওয়ার পাশাপাশি নিখোঁজও রয়েছেন অনেকে। প্রায় 80% সড়ক ধুয়ে গেছে বন্যায়। সেনা প্রকৌশলীরা ভারী যন্ত্রপাতি দিয়ে রাস্তা পরিষ্কার ও সাহায্য পৌঁছাতে ব্যস্ত। স্থানীয়রা আশঙ্কা করছেন ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মরদেহ চাপা পড়ে আছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় হারিকেন এরিনের আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। উপকূল ঘেঁষে তাণ্ডব চালালেও মূল ভূখণ্ডে আশ্রয় পড়বে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে এরই মধ্যে ডেয়ার কাউন্টিতে জরুরি সতর্কতা জারি রয়েছে। এছাড়া সমুদ্র থেকে 15 ফুট উঁচু ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় সড়কগুলো। নাদিম মারজান, সময় সংবাদ। অবশেষে সমঝোতায় এসেছে এয়ার কানাডার কেবিন ক্রু ইউনিয়ন। স্থানীয় সময় মঙ্গলবার আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর পর ধর্মঘট প্রত্যাহার করেন তারা। টানা 4 দিন অচলাবস্থার পর স্থানীয় সময় মঙ্গলবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে কানাডার বৃহত্তম এয়ারলাইনের ফ্লাইট কার্যক্রম। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত 1 সপ্তাহ লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রীরা রিফান্ড, ট্রাভেল ক্রেডিট বা অন্য এয়ারলাইনে পুনর্বুকিংয়ের সুযোগ পাবেন। গত শনিবার 4 দশকের মধ্যে প্রথমবারের মতো ধর্মঘটে নামেন এয়ার কানাডার কেবিন ক্রুরা। তাদের দাবি ছিল যাত্রী বোর্ডিং সহ বিভিন্ন দায়িত্ব পালনের জন্যও তাদের অতিরিক্ত পারিশ্রমিক দেয়া। অবশেষে মধ্যস্থতার মাধ্যমে সমাধানে আসেন তারা। সমঝোতার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার এয়ার কানাডার কেবিন ক্রুদের। স্বাভাবিক হচ্ছে কার্যক্রম, পুরোপুরি সচল হতে লাগবে 7 থেকে 10 দিন বলছে কর্তৃপক্ষ। 2 জন জাপানি পর্যটককে হত্যার জেরে ফিলিপিন্সের 2 নাগরিককে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী ম্যানিলা থেকে আটক করা হয় ওই 2 ব্যক্তিকে। পুলিশ জানায় অন্তত আরও 1 জন প্রধান সন্দেহভাজন পলাতক রয়েছে। গেল শুক্রবার রাজধানীর মেলাতে নামক স্থানে ট্যাক্সি থেকে নামার সময় গুলি করে হত্যা করা হয় 2 জাপানি পর্যটককে। এরপর বন্দুকধারীরা ওই 2 পর্যটকের ব্যাগপত্র নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরা ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে পুলিশ। ম্যানিলায় বসবাসরত জাপানি নাগরিক, ব্যবসায়ী ও পর্যটককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জাপানি দূতাবাস। অস্ট্রেলিয়ার সরকারি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজকে $9 কোটি জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় আদালত। করোনা মহামারীর দীর্ঘ লকডাউনের ক্ষতি কমাতে প্রতিষ্ঠানটি 1820 জন কর্মীকে ছাঁটাই করে। সে অভিযোগেই এই শাস্তি দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে। জানা গেছে জরিমানার অর্থ ব্যয় করা হবে চাকরি হারানো কর্মচারীদের জন্য। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজ 104 বছর আগে প্রতিষ্ঠিত। কোয়ান্টাস পৃথিবীর একমাত্র এয়ারলাইন্স যা 7টি দেশে বিমান পরিচালনা করে। পৃথিবীর শীর্ষ নিরাপদ কোয়ান্টাস এয়ারওয়েজ কোভিড-19 মহামারীর সময় 1800 জনেরও বেশি গ্রাউন্ড স্টাফকে অবৈধভাবে ছাঁটাই করে এবং ঠিকাদার নিয়োগ করে। এরই জেরে প্রতিষ্ঠানটিকে $9 কোটি জরিমানা করেছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় আদালত।
স্থানীয় সময় সোমবার অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট জানান, ব্যবসার ক্ষতিপূরণ পুষিয়ে নেওয়ার লক্ষ্যে অনৈতিকভাবে কর্মী ছাঁটাই অস্ট্রেলিয়ার আইন পরিপন্থী। পরিবহন শ্রমিক ইউনিয়ন জানায়, অন্যায়ভাবে কর্মী ছাঁটাইয়ের কারণে আদালতের রায়ে এত বড় অর্থ জরিমানা একটি বিরল ঘটনা হলেও ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। জরিমানার 50 মিলিয়ন অস্ট্রেলীয় ডলার পরিবহন শ্রমিক ইউনিয়নকে প্রদান করা হবে। মহামারী চলাকালীন বরখাস্ত করা 1820 জন কর্মীর পক্ষে মামলাটি দায়ের করেছিল পরিবহন শ্রমিক ইউনিয়ন। 9 মাস আগে বরখাস্তকৃত কর্মীদের জন্য কোয়ান্টাস এবং ইউনিয়ন 120 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের নিষ্পত্তিতে একমত হয়েছিল। কোভিড মহামারীতে কোয়ান্টাস থেকে হঠাৎ চাকরি হারানোদের মধ্যে অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের অনেকেই রয়েছেন বলে জানা গেছে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ইতালি প্রবাসী বাংলাদেশি নারীরা দেশটির ভাষা না জানার কারণে অনেকটাই পিছিয়ে রয়েছেন। বিনামূল্যে ভাষা শিক্ষার নানা ব্যবস্থা থাকলেও পারিবারিক দায়িত্ব এবং সময়ের অভাবে সে সুযোগ পাচ্ছেন না তারা। তবে বেশ কিছু সংগঠন নতুন করে ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত। ইতালিতে 2 লাখেরও বেশি বাংলাদেশির বসবাস। এর মধ্যে নারী রয়েছেন 50,000-এরও বেশি, যাদের মধ্যে বেশিরভাগই গৃহিণী। গেল 1 দশক আগে কর্মক্ষেত্রে নারীদের সমাগম তুলনামূলক কম থাকলেও বর্তমানে অনেকটাই বেড়েছে। তবে বাংলাদেশি নারীদের একটি বড় অংশ ইতালীয় ভাষা না জানায় অনেকটাই পিছিয়ে রয়েছেন। ইতালীয়রাও বলছেন, খুব অল্প সংখ্যক বাংলাদেশি গৃহিণী ভাষা সম্পর্কে ধারণা রাখেন। তবে বেশ কিছু সংগঠন নতুন করে ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে। যারা এখানে আছেন তারাও ভাষার ব্যাপারে একটু দেরি করে তারা ভাষা শিখেন বা আগ্রহ কম থাকে। বিভিন্ন কাজে আমাদের ভাষা ছাড়া কোথাও রেস্টুরেন্টে ছাড়া জব কাজ কোথাও কিছুই পাওয়া যায় না। এই দেশে থাকি কিন্তু এই দেশের ভাষা আমরা অনেকেই কম জানি, তো এই জন্য আমরা অনেক পিছিয়ে আসছি। দেখা গেছে যে আমরা কোনো কাজে যে কোনো কাজকর্মে, স্কুল, কলেজ, রেস্টুরেন্ট, এমনকি ছোট কাজেও কিন্তু যাওয়াটা পসিবল হয় না অনেক সময়। খুব অল্প সংখ্যক বাংলাদেশি নারী ইতালির ভাষা জানেন। ভাষা জানাটা খুব জরুরি। সরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত জীবনে এই ভাষা শিখতে হবে, সে কারণে আমাদের এই উদ্যোগ। প্রবাসী বাংলাদেশিদের বিশ্বাস, এই নারীরা আত্মবিশ্বাস নিয়ে ভাষা শিক্ষার ব্যাপারে এগিয়ে আসবে এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ গ্রহণ করবে। সময় সংবাদ, ইতালি। আয়ারল্যান্ডের রোজকমন্ড কাউন্টির লক্কি কয়েক হাজার বছর আগের জনবসতিপূর্ণ এলাকা ছিল এর আশেপাশে। সেখানে হ্রদ সৃষ্টির পেছনে রয়েছে অলৌকিক ইতিহাস। মধ্যযুগীয় আইরিশ সাহিত্যের জাগরণে ঐতিহাসিক এই স্থানটির গুরুত্ব ছিল ব্যাপক। সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আইরিশ লস্যি থেকে এসেছে লক্কি নাম। আইরিশ পুরাণে সিসিলেন দেবতা নুয়াদার ডুইড ম্যাকটুইরেডের দ্বিতীয় যুদ্ধে তিনি আহত হয়ে আয়ারল্যান্ডের রোজকমন কাউন্টির নিকটবর্তী বয়েল শহরে লক্কিতে বিশ্রামের জন্য বসেন। তখন জায়গাটি ছিল ফুলে ভরা এক সমতল ভূমি। এরপর সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। যখন তাকে চিরনিদ্রায় শায়িত করার জন্য কবর খননের কাজ শুরু হয়, সে সময়ে অলৌকিকভাবে একটি হ্রদের সৃষ্টি হয়ে পুরো সমতল ভূমি প্লাবিত হয়ে যায়। তার নাম অনুসারেই হ্রদের নাম হয় লস্যি। 840 একর জুড়ে সৃষ্টি এই হ্রদ ক্যাসেল, ট্রিনিটি, বুলক, ড্রামম্যান্স আইল্যান্ড সহ 30টিরও বেশি বনভূমি রয়েছে এর চারপাশে। রয়েছে প্রায় 1000 বছর আগের রাজকীয় বাসস্থান, যেখানে এসে থাকতেন তৎকালীন ব্রিটিশ রাজা রানী, যেটিতে প্রবেশ করা হতো হ্রদের তলদেশ দিয়ে। ঐতিহাসিক এই জায়গাটিতে আয়ারল্যান্ডের গলওয়ে বাংলাদেশ কমিউনিটি বড়দের পাশাপাশি ছোটদের নিয়ে হাজির হয় এর সৌন্দর্য ও ইতিহাসের সঙ্গে পরিচিত করাতে। ঐতিহাসিক এমন স্থানে গিয়ে দারুণ খুশি আগত ও আয়োজকরা। এটা একটা সুন্দর জায়গা, এখানে আমরা নিয়ে আসছি সবাইকে। লক্কি ঘিরে রেখেছে 800 একর পার্কের রিং দুর্গগুলো। ধারণা করা হয় এগুলোই সবচেয়ে প্রাচীনতম নিদর্শন। অনেক ছোট ছোট দ্বীপের মাঝে এখনো মধ্যযুগীয় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মধ্যযুগীয় আইরিশ সাহিত্যের জাগরণে ঐতিহাসিক এই স্থানটির গুরুত্ব ছিল ব্যাপক। আয়ারল্যান্ডের ইতিহাস ও সমৃদ্ধি খুঁজতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে লক্কিতে। এখানে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস ও সমৃদ্ধি। রোজকমনের এই লক্কিতে রয়েছে সৌন্দর্যের সেই লীলাভূমি। আয়ারল্যান্ডের লক্কির সামনে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।
ক্রিকেটকে দুর্নীতিমুক্ত আর ক্রিকেটারদের সুরক্ষিত রাখতে বিসিবির সঙ্গে কাজ শুরু করলেন আইসিসি দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান কর্মকর্তা অ্যালেক্স মার্শাল। লিটন মিরাজদের সঙ্গে আলোচনার পাশাপাশি বিসিবিকে নিজের কর্মপরিকল্পনা জানিয়েছেন তিনি। একই দিনে শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের কাছ থেকে নানা পরামর্শ নিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচ গড়াপেটার অভিযোগে ছিন্ন ভিন্ন বিপিএল, আনুষ্ঠানিক রিপোর্ট না এলেও সবশেষ আসরেও কালিমা লেগেছে দেশের শীর্ষস্থানীয় এই ঘরোয়া লিগে। পরিস্থিতি এমনই ভয়াবহ, আইসিসির দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধান অ্যালেক্স মার্শালকে উড়িয়ে আনল বিসিবি। দায়িত্বটা বিসিবির দুর্নীতি দমন কমিশন আকুর পরামর্শক হিসেবে। সাবেক এই ইংলিশ পুলিশ বিপিএলকে দেখছেন বড় অ্যাসাইনমেন্ট হিসেবে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বিপজ্জনক হয়ে উঠছে। আমরা চাই বিপিএল যেন এরকম বিপজ্জনক লিগে পরিণত না হোক। তাই এখানে আর্থিক ব্যবস্থা থেকে শুরু করে দল পরিচালনা কিংবা ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া সবকিছুতেই হতে হবে হাই লেভেলের, পেশাদার এবং সুরক্ষিত। এ নিয়ে মঙ্গলবার নিজের কাজ শুরু করেছেন অ্যালেক্স। ক্রিকেটারদের সঙ্গে বসেছেন, নিজের কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন। দীর্ঘমেয়াদে একটা কাঠামো তৈরি করে দিতে চান এই ইংলিশম্যান। এটা বেশ ফলপ্রসূ বৈঠক ছিল এবং সেখানের সবাই এটা নিশ্চিত করতে চাচ্ছে যে দর্শকদের আসলে ক্রিকেট কিভাবে উপহার দেয়া যায়। আগামী ৩-৪ সপ্তাহে একটা রূপরেখা চূড়ান্ত করে বোর্ডের কাছে উপস্থাপন করব। এরপরে তার বাস্তবায়ন হবে। এটা দীর্ঘমেয়াদের হতে হবে। আমরা খেলোয়াড়দের শিক্ষিত করব, সুরক্ষিত রাখব এবং কেউ এই নিয়ম ভাঙলে তাদের জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি শাস্তি নিশ্চিত করতে হবে। একই দিনে আরও একটা সেমিনারে অংশ নেয় জাতীয় দলের ক্রিকেটাররা। শেয়ার অ্যান্ড কেয়ার শিরোনামে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের কাছ থেকে পরামর্শ নেন বিসিবি প্রধান। অবকাঠামো, মাঠ, ঘরোয়া ক্রিকেটের পরিস্থিতি উন্নতিতে নিজেদের মতামত জানান মুশফিক, লিটন, মিরাজরা। আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল, তাদের মনের কথাগুলো প্রকাশ করছিল। এটাই হচ্ছে সবথেকে আনন্দের ব্যাপার এবং মনে হচ্ছিল যে আমরা সকল একটা টিম এবং একটা টিম আমরা একসাথে কাজ করলে যে আমরা কত সামনে এগিয়ে যেতে পারবো তার একটা বড় প্রতিচ্ছবি আজকে দেখতে পেয়েছি। ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া পরামর্শ দ্রুতই বাস্তবায়ন করতে চায় বিসিবি। এছাড়াও গণমাধ্যমের কাছে প্রত্যাশা গঠনমূলক সমালোচনার। সবাইকে একসাথে নিয়ে আইসিসি ইভেন্টে দারুণ কিছু উপহার দিতে চান দেশের ক্রিকেট ভক্তদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সভাপতির সঙ্গে বৈঠক শেষ করেই সিলেট গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপের আগে টাইগারদের মূল ট্রেনিং পর্ব হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার ফ্লাইটে ঢাকা থেকে সিলেট যান এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া সব ক্রিকেটার। ভারত পাকিস্তান এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড দিয়ে হলেও এখনও সে পথে হাঁটেনি বাংলাদেশ। বিসিবি সূত্র জানিয়েছে, সিলেট পর্বের স্কিল ট্রেনিং শেষেই ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। মূলত নেদারল্যান্ডসের বিপক্ষে যারা খেলবেন তাদের বেশিরভাগ সদস্যই থাকবেন এশিয়া কাপের দলে। টিমের সঙ্গে আছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। ঢাকার ইনডোরে যে কৌশল এতদিন শিখিয়েছেন লিটন শান্তদের, এবার তার হাতে কলমে অনুশীলন করাবেন সিলেটে। সেখানে ম্যাচ পরিস্থিতি তৈরি করে ক্রিকেটারদের ব্যাটিং প্রস্তুতির কথা রয়েছে। এদিকে দলের সঙ্গে সিলেট যাননি মেহেদী হাসান মিরাজ। নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি। সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকতেই এই সিদ্ধান্ত অলরাউন্ডারের। 26শে আগস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস ক্রিকেট দল। 30শে আগস্ট সিরিজের প্রথম ম্যাচ, বাকি 2 ম্যাচে 1 এবং 3 সেপ্টেম্বর। সিরিজ শেষ করে এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে যাবে লিটন বাহিনী। বিপিএলের ফিক্সিং বিতর্ক নিয়ে উদ্বেগ ক্রিকেটাঙ্গনে। স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের দিকে তাকিয়ে সবাই। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগে সংবেদনশীল এই ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি নন তামিম ইকবাল। তবে এশিয়া কাপের জন্য জাতীয় দলকে শুভকামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক। প্যারা অলিম্পিক কমিটির ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তামিম। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের জন্য আরও বিনিয়োগ বাড়াতে বিসিবির প্রতি আহ্বান জানান তিনি।
ক্রিকেটাঙ্গনে ব্যস্ততা, বিপিএলে ফিক্সিংয়ের খবরে অস্থিরতা। প্রথমবারের মতো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে আয়োজন করে বিপিএলের সুনাম ফেরানোর লক্ষ্য বোর্ডের, কিন্তু সামনের আসর ঘিরেও সংশয়। স্বাধীন তদন্ত কমিটির ফাঁস হওয়া রিপোর্টে ক্রিকেটারদের কথা উল্লেখ থাকায় চারিদিকে কানাঘুষা, যা ভাবাচ্ছে ক্রিকেট অনুরাগীদের। 25 আগস্টের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা কমিটির, চূড়ান্ত রিপোর্ট সেপ্টেম্বরে। ওই রিপোর্টের দিকে তাকিয়ে সবাই। Until unless the final report comes out, এটা তো আসলে এখানে নিয়ে কোনো কিছু বলা বা আর কতটা ওই রিপোর্টটাও জাস্টিফাইড এটাও তো আমরা জানি না। সো আনটিল আনলেস যারা এই দায়িত্বে আছেন তারা যদি কোনো রিপোর্ট দেন আর ওটা যদি পাবলিশ হয় তখন এটা নিয়ে কথা বলা যাবে। বাট কতটুকু অথেন্টিক তাদের রিপোর্টও বা যা বলছেন আসলে এরকম কোনো কিছু ঘটেছে কি ঘটে নাই, আর যদি ঘটে থাকে আই এম শিওর উইথ টাইম যখন এটা যে কমিটি আছে ওনারা যখন সাবমিট করবেন ক্রিকেট বোর্ডকে আর এটা যদি পাবলিশ করে মিডিয়াতে বা পাবলিকলি, তখন অবশ্যই এই জিনিস নিয়ে কথা বলবে। এসবের মাঝে কদিন পর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে জাতীয় দল। বেশ তিক্ততা নিয়েই ন্যাশনাল টিমের অধ্যায় শেষ হয়েছে তামিমের। হয়তো অভিমান রয়ে গেছে এখনো। লিটন তাসকিনদের এশিয়া কাপ মিশন প্রসঙ্গে প্রশ্নে খুব সংক্ষেপে শুভকামনা জানান তামিম। না, এটা আমার বিষয় না, এটা আমি কি বলবো, এটা কেমন করতে পারে আমি অবশ্যই আশা করি ভালো করবে। যতটুকু আমাদের সবার দোয়া আছে তাদের সাথে, অবশ্যই ভালো করবে। জাতীয় প্যারা অলিম্পিক কমিটির ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের প্রথম দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল। প্রিয় তারকাকে কাছে পেয়ে রোমাঞ্চিত ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটাররা। সাবেক টাইগার অধিনায়কেরও আন্তরিকতার ঘাটতি ছিল না। আমরা সবাই ইকুয়াল, ওনাদের এখানে অনেক বেশি ইনভেস্ট করা উচিত। যারা আমরা টপ লেভেলে ক্রিকেট খেলি, এখানে আমাদের ক্রিকেটের সাথে আরও অনেক কিছু অ্যাড হয়, টাকা পয়সা অ্যাড হয়, নেম ফেম অনেক কিছু অ্যাড হয়। বাট তাদের কথা যদি আপনি চিন্তা করেন, তাদের সাথে কি আপনি না টাকা পয়সা না কোনো কিছু, তো তারা ক্রিকেট খেলছে হলো খালি ক্রিকেটকে ভালোবেসে, আর তাদের কোনো ইন্টারেস্টই নেই। ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। টপ অ্যান্ড টি20 টুর্নামেন্টে বাঁচা মরার ম্যাচে জয়ের কৃতিত্ব নাইম শেখ ও ইয়াসির আলী রাব্বিকে দিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। দীর্ঘদিন পর দলে ফিরে কার্যকরী ইনিংস খেলে প্রশংসা পেয়েছেন ইয়াসির রাব্বি। বল হাতে পারফর্ম করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন স্পিনার রাকিবুলও। হিসেব নিকেশ থাকলেও সেমিফাইনালের স্বপ্ন দেখছেন বাংলাদেশ এ দলের অধিনায়ক সোহান। It was a really important match for us, and we need to play as a team. And I think first of all, Naim and Jishan really ested well for us. And obviously, in that time, we need a quick knock in the middle of the over. And obviously, Afif and Yasir finished it well. Cricket is a team game, so far we need it for the team, and he did it. To be honest, he is doing very well in this tournament, and every match is impact bowling work for us. We need to go one by one. I think next match is important for us. Obviously, we are looking for that. Thanks to them, they're inspiring us a lot in the ground, and obviously thanks to them. বিশ্বকাপের আগে আদর্শ অনুশীলন হচ্ছে না নারী ক্রিকেটারদের। ক্রিকেট অপারেশনসের সঙ্গে বসে তাদের বিকল্প প্রস্তুতির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বর্তমানে বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে এবং ছেলেদের বয়স ভিত্তিক দলের বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন নারীরা। সেটা শেষ হলে নিগারদের সুবিধা অসুবিধা নিয়ে তাদের সঙ্গে বৈঠক করা হবে বলে জানান বোর্ড সভাপতি। এশিয়া কাপকে ঘিরে ব্যস্ততার শেষ নেই বিসিবির। লিটন শান্ত মিরাজদের নিয়ে চলছে সর্বোচ্চ প্রস্তুতি, মিটিং, পরিকল্পনা আর আলোচনায় ভরা তাদের প্রতিদিন। কিন্তু সেই আলোচনার আড়ালে পড়ে গেছে নারী ক্রিকেটাররা, যারা কিনা যাবেন বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে লড়াই করতে। অন্য দেশগুলো যেখানে আন্তর্জাতিক সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন, বাংলাদেশের নারী দলকে বিশ্বকাপের প্রস্তুতি সারতে হচ্ছে নিজেদের মধ্যে ম্যাচ খেলে। কখনো আবার খেলতে হচ্ছে ছেলেদের অনূর্ধ্ব 15 দলের বিপক্ষে ম্যাচ। বড় লড়াইয়ের আগে নারীদের ভরসা এসবের উপরই। দায়িত্বপ্রাপ্ত পরিচালকদের কাছে অবশ্য এটাই ছিল সেরা প্রস্তুতি, কারণ অন্য কোনো প্রতিপক্ষ যে ম্যানেজ করতে পারেনি তারা। কিন্তু এ ঘটনায় চারিদিকে সমালোচনা হলেও অনেকটা চুপ ছিলেন বোর্ড কর্তারা। এবার সে নীরবতা ভাঙল। স্বয়ং প্রেসিডেন্ট নিজেই বললেন এটা আদর্শ পরিস্থিতি নয়। তার আশ্বাস, কথা বলে সমাধান করবেন এ সমস্যার। এই মুহূর্তে সেটা না,
আমরা কথা বলছি ক্রিকেট অপারেশনসের সাথে কিভাবে আরও বেটার কিছু করা যায়। এদিন শান্ত মিরাজদের সঙ্গে বৈঠক করে তাদের সব সমস্যার কথা শুনেছেন বিসিবি সভাপতি। যদিও তাদের চেয়ে কয়েক গুণ সমস্যা বেশি নারী ক্রিকেটারদের। আবাসন থেকে শুরু করে প্র্যাকটিস ফ্যাসিলিটিস কোনো কিছুই আপ টু দ্য মার্ক নয়। বোর্ডে তাদের যথার্থ মূল্যায়ন না হওয়া নিয়েও প্রায় ক্ষোভ ঝাড়েন নারী ক্রিকেটাররা। তাদের সমস্যাগুলো কি জানতে চেয়েছে বিসিবি। আমাদের নারী ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে যাবে ইন্ডিয়াতে এবং তারা এখন এই মুহূর্তে প্রশিক্ষণ করছে বিকেএসপিতে এবং তাদের সাথে আমরা অলরেডি যোগাযোগ শুরু করেছি এবং খুব তাড়াতাড়ি। সাফল্য বিবেচনায় দেশের ক্রিকেটে এখন পর্যন্ত সফল নারীরা। বিশ্ব মঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে চায় তারাও, যদিও যার জন্য প্রয়োজন বিসিবি থেকে সর্বোচ্চ সহযোগিতা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় পর্যায়ে উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে শুধুমাত্র জমি অধিগ্রহণেই সরকারকে অতিরিক্ত গুনতে হবে 290 কোটি টাকার কাছাকাছি। এছাড়াও সীমান্ত প্রাচীর, ভূমি উন্নয়ন এবং প্যাভিলিয়ন ভবন নির্মাণেও ব্যয় বৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্য হারে। সব মিলিয়ে সংশোধিত প্রকল্পে ব্যয় বৃদ্ধি হয়েছে 1200 কোটি টাকারও বেশি। বিপুল অঙ্কের অর্থ খরচ করে স্টেডিয়াম নির্মাণ করা হলেও তার সুফল মিলবে কিনা এমন প্রশ্নে স্টেডিয়াম ব্যবহার নীতিমালা পরিবর্তনের কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের দ্বিতীয় ধাপে অনুমোদন ছিল 186টি স্টেডিয়াম নির্মাণের। সংশোধিত ডিপিপিতে এই স্টেডিয়ামের সংখ্যা এখন 201। প্রকল্পের মেয়াদ বেড়েছে 2 বছর আর নির্মাণ ব্যয় বৃদ্ধি করা হয়েছে 1200 কোটি টাকারও বেশি। সব মিলিয়ে এই প্রকল্পে 2855 কোটি 42 লাখ টাকার অনুমোদন দিয়েছে একনেক। সংশোধিত প্রকল্পে মোট 12টি খাতে ব্যয় বৃদ্ধি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে সর্বোচ্চ প্রায় 74% বেড়েছে ভূমি অধিগ্রহণে। আগের প্রকল্পে যা ছিল 390 কোটি 37 লাখ টাকা, বর্তমানে এই খাতে সরকার খরচ করবে প্রায় 680 কোটি টাকা। অর্থাৎ শুধুমাত্র ভূমি অধিগ্রহণেই অতিরিক্ত খরচ হবে 290 কোটি টাকার কাছাকাছি। এরপরই খরচ বেড়েছে সীমানা প্রাচীর নির্মাণে। মূল প্রকল্পে এটি না থাকলেও সংশোধিত প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 267 কোটি টাকা। ভূমি উন্নয়ন খাতে 173 কোটি টাকা থেকে বাড়িয়ে খরচ ধরা হয়েছে 423 কোটি টাকা। এরপরই সবচেয়ে বেশি ব্যয় বৃদ্ধি পেয়েছে প্যাভিলিয়ন ভবন নির্মাণে। এই খাতে খরচ বাড়ানো হয়েছে 158 কোটি টাকারও বেশি। এছাড়াও সাধারণ গ্যালারির নির্মাণ ব্যয় বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। প্ল্যানিং কমিশন তারা একটা কমিটি গঠন করে দিয়েছে, অর্থ বিভাগ অনুমোদন করেছে এবং ওই কমিটি গঠন করা কমিটির রিকমেন্ডেশনের প্রেক্ষিতে কিন্তু এই প্রাইসটাকে বেড়েছে। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের দ্বিতীয় ধাপে 1650 কোটি টাকার অনুমোদন দেয় একনেক। প্রথম সংশোধন শেষে এই বাজেট এখন দাঁড়িয়েছে 2855 কোটি টাকার বেশি। এর আগে প্রথম ধাপে প্রায় 74 কোটি টাকা ব্যয়ে 125টি মিনি স্টেডিয়াম নির্মাণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যার অধিকাংশই এখন ব্যবহার অনুপযোগী। তাই প্রশ্ন ওঠে, বিপুল পরিমাণ অর্থ খরচ করার যে উদ্যোগ নিয়েছে সরকার, তা আসলে কতটা ফলপ্রসূ হবে। আমরা একটা নীতিমালা করছি এবং এটা যদিও ক্রীড়া সংস্থার কাছে থাকে, এটা কিভাবে করবে, কি পদ্ধতিতে সেটাকে পরিচালনা করবে, ভাড়া ভিত্তিতে হবে নাকি না এটা একদম সম্পূর্ণ ভাড়া ছাড়া হবে, এই জন্য আমরা একটা নীতিমালা করছি। দ্বিতীয় পর্যায়ে উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের মেয়াদকাল শুরুতে ছিল 4 বছর। সংশোধিত ডিপিপিতে 2 বছর বাড়িয়ে এর সমাপ্তিকাল করা হয়েছে জুন 2027। তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করা যায় না। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাফুফের সঙ্গে বসুন্ধরা কিংসের কোনো বৈরিতা নেই। 31 আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়বে ক্লাব কর্তৃপক্ষ, এমনটা জানিয়েছেন সভাপতি ইমরুল হাসান। তার সঙ্গে যোগাযোগ করে পাওয়া না যাওয়ার বিষয়টি সত্য নয় বলেও জানান তিনি। তড়িঘড়ি করে বাফুফের সংবাদ সম্মেলন না করলেও পারত বলে মত ইমরুল হাসানের। জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার না ছাড়ায় মুখোমুখি অবস্থায় বসুন্ধরা কিংস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়ে সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান, যেখানে তিনি দাবি করেন ফুটবলার ছাড়ার বিষয়ে কথা বলতে কল করেও কোনো সাড়া পাননি ক্লাবটির পক্ষ থেকে।
বিষয়গুলো নিয়ে মুখ খুলেছেন বসুন্ধরা কিংস সভাপতি। যোগাযোগ করে না পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন এই ক্লাব কর্তা। আমি দেশের বাইরে ছিলাম, হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারিনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এত তড়িৎ গতিতে বাফুফে সংবাদ সম্মেলনটা না করেও আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারত। এটাতে কিন্তু আমি মনে করি না যে আসলে কোনো টানাপোড়েন চলছে। কিছু কিছু অতি উৎসাহী কর্মকর্তার কারণে এটা হয়েছে। আমাকে আসলে কে ফোন দিয়েছে আমি জানি না। আর আপনারা জানেন, কেউ যদি হোয়াটসঅ্যাপে কল দিয়ে থাকে, মধ্যপ্রাচ্যে গেলে কিন্তু হোয়াটসঅ্যাপ কাজ করে না। তো এই সাধারণ ন্যূনতম জ্ঞানটুকু কিন্তু আপনার থাকা উচিত। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাইয়ের জন্য এরই মধ্যে 5 ফুটবলার ছেড়েছে বসুন্ধরা কিংস। তাই প্রাক মৌসুমের প্রস্তুতির কারণে জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়তে সময় নিচ্ছে ক্লাবটি। বিষয়গুলো নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান এই ক্লাব কর্তা। ফ্রেন্ডলি ম্যাচের জন্য এত আগে সারা ওয়ার্ল্ডে কোথাও ক্যাম্প ডাকে বলে অন্তত আমার জানা নেই। সেপ্টেম্বরে উইন্ডো আছে, অক্টোবরে উইন্ডো আছে, নভেম্বরে উইন্ডো আছে। এখন প্রত্যেক উইন্ডোর আগে যদি 1 মাস আগে প্লেয়ার ছেড়ে দিত, তাহলে কিন্তু আমাদের স্থানীয় যত টুর্নামেন্ট সেটা কিন্তু আমরা শুরুই করতে পারবো না। প্রিসিজন জাতীয় দলের প্লেয়ার চেয়েছিল, আমরা আসলে জাতীয় দলকে 30 তারিখ পর্যন্ত প্রিসিজন চলার পরে আমরা 31 তারিখ থেকে প্লেয়ারদেরকে জাতীয় দলের জন্য ছেড়ে দেব। ক্লাবের অনুমতি না পাওয়ায় অনূর্ধ্ব 23 এশিয়ান কাপে খেলতে যেতে পারেননি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেল। তার বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন ইমরুল। হ্যাঁ, কিউবা মিচেলকে আসলে আমরা এই প্রস্তুতি ম্যাচের জন্য ছাড়িনি, এই জন্য যে কিউবা মিচেল কিন্তু সরাসরি ইউকে থেকে কাতারে এসে দলের সাথে যোগদান করছে। এখনও সে কিন্তু ক্লাবের পরিবেশ, ক্লাবের সুবিধা দিবে এটা কিছুই কিংবা ক্লাব অন্যান্যদের সাথে পরিচিত হয়নি। তো আমরা বলেছি যে কিউবা আমাদের সাথে ঢাকা ফিরে ক্লাবের সব কিছু দেখাশোনা করে ক্লাবের সাথে একটা বন্ডিং করে তারপরে আমরা কিউবাকে ছেড়ে দেবো। এরপরে এখন যেহেতু একটা প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে, প্রস্তুতি ম্যাচ খেলি যখন দেশ চূড়ান্ত রাউন্ডে যাবে, খেলতে যাবে, তার আগে অবশ্যই ছেড়ে দেবে। দেশীয় কোচদের তত্ত্বাবধানে প্রাক মৌসুম প্রস্তুতি চালিয়ে গেলেও শিগগিরই নতুন বিদেশি কোচ নিয়োগ দেবে বসুন্ধরা কিংস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 17 সাফের খবর। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অনূর্ধ্ব 17 অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের। রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে ম্যাচ বাই ম্যাচ জিতে শিরোপার পথে এগিয়ে যেতে চায় লাল সবুজ। ভুটানের কন্ডিশনে খেলা চ্যালেঞ্জিং হলে দলে অনূর্ধ্ব 16 পর্যায়ে খেলা ফুটবলারের সংখ্যা বেশি হয় আত্মবিশ্বাসী কোচ। ভুটান লিগে আফিদা, ঋতুপর্ণাদের পারফরমেন্সে অনুপ্রাণিত অর্পিতারা। বড়দের সাফল্যে উজ্জীবিত হয়ে অনূর্ধ্ব 17 সাফে জ্বলে ওঠার লক্ষ্য ফুটবলারদের। চাং লিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বাংলাদেশের নারী ফুটবলে এবছরটা সোনার হরফে লিখে রাখার মতো। গত বছর ব্যাক টু ব্যাক সাফ জয়ের পর এবছর দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে সিনিয়র ও অনূর্ধ্ব 20 ফুটবল দল। এবার অর্পিতা বিশ্বাসদের সামনে চ্যালেঞ্জ সিনিয়রদের পথ ধরে অনূর্ধ্ব 17 পর্যায়ে ভুটানে সাফের শিরোপা জয় করা। 1.5 মাসের প্রস্তুতি সম্বল করে ভুটানে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 ফুটবল দল। গত বছর অনূর্ধ্ব 16 সাফে খেলা বেশিরভাগ ফুটবলারই আছেন এবারের দলে, বাকি 9 জন নতুন মুখ। রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে ভুটান। শিরোপা জিততে হলে প্রতিটি ম্যাচই বাঁচা মরার। তাই তো ভুটানকে হারিয়ে জয় শুরুর লক্ষ্য কোচের। পাশাপাশি বয়স ভিত্তিক এই সাফকে ফুটবলারদের জন্য শিক্ষার বড় মঞ্চ হিসেবে দেখছেন লিটু। 15-17 এটা ডেভেলপমেন্টের জায়গা, তো এটার সময় মেনলি 6 মান্থ হলে খুবই ভালো হয় এবং আমাদের এটা লার্নিং প্রসেস। এখান থেকে আমাদের মেয়েরা অনেক কিছু শিখবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2300 মিটার উঁচুতে ভুটানের রাজধানী থিম্পু। কন্ডিশন বরাবরই চ্যালেঞ্জিং থাকে প্রতিটা দলের জন্যই, তবে আগে ভাগে ভুটানে আসায় অনেকটাই মানিয়ে নিয়েছেন ফুটবলাররা। দেশের নারী ফুটবল ইতিহাসে এবার সবচেয়ে বেশি ফুটবলার খেলছেন ভুটানের লিগে। ঋতুপর্ণাদের সাফল্যে অনুপ্রাণিত অর্পিতারাও। সিনিয়র প্লেয়ার আছে যারা ভুটানে খেলতেছে, তো তাদের দেখে আমরা শিখতেছি যে আমাদের সিনিয়ররা ভালো করতেছে, তারা বাইরের কান্ট্রিতে লিগ খেলতেছে, তো ওনাদের থেকে আমরা শিখতেছি। সিনিয়র ফুটবলারদের ভুটান লিগের পারফরমেন্স আগামী বছর এশিয়ান কাপে বড় ভূমিকা রাখবে বলেও মনে করেন কোচ লিটু। পারভিন আক্তার, সময় সংবাদ। পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে 15 সদস্যের দল দিয়েছে টিম ইন্ডিয়া। 1 বছর পর টি-20 দলে জায়গা পেয়েছেন শুভমান গিল। সহ অধিনায়কের দায়িত্বও তার কাঁধে। জায়গা হয়নি শ্রেয়াস আয়ার ও জয়সওয়ালের। ওয়ার্কলোড নিয়ে জটিলতা থাকলেও দলে আছেন জাসপ্রীত বুমরা।
টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা, এসিসির মিটিং কিংবা ম্যাচ ভেন্যু নিয়ে জটিলতা। এশিয়া কাপের আগে সব বিষয়তেই কিছু না কিছু আপত্তি ছিল ভারতের। তাদের স্কোয়াড নিয়েও আলোচনা হয়েছে অনেক, তবে অবশেষে চমক রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসাবে স্কোয়াড ঘোষণা করেছে ভারত। নানা গুঞ্জন শোনা গেলেও অধিনায়কের দায়িত্বটা পেয়েছেন সূর্যকুমার যাদবই। যদিও নেতৃত্ব টিকিয়ে রাখতে হলে এশিয়া কাপে তাকে দিতে হবে কঠিন পরীক্ষা। এই টুর্নামেন্টের পরেই 3 ফরম্যাটে এক অধিনায়ক করার কথা ভাবছে বিসিসিআই। সে দৌড়ে সবার চেয়ে এগিয়ে শুভমান গিল। অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজের পর তার ওপর বোর্ডের আস্থা বেড়েছে কয়েক গুণ। রোহিতের বিকল্প ওয়ানডে অধিনায়ক হিসেবেও ভাবা হচ্ছে তাকে। গিলকে টি-20 দলেও ফেরানো হয়েছে 1 বছর পরে। দেয়া হয়েছে সহ অধিনায়কের দায়িত্ব। কারণটা কি? 2026 টি-20 বিশ্বকাপের নেতৃত্ব। স্কোয়াডে জায়গা হয়নি জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ারের। অবশ্যই আমরা তার মধ্যে ভালো নেতৃত্বের গুণাবলী দেখছি। ইংল্যান্ডে সে নিজের কাজটাও ঠিক মতো করেছে। এমন চাপের মধ্যে থেকে পারফর্ম করা এবং দলকে এভাবে নেতৃত্ব দেয়া সত্যি অনেক ভালো লক্ষণ। পরবর্তী সিদ্ধান্ত কি হবে এখনই বলতে পারছি না। আর জয়সওয়াল সব ফরম্যাটের জন্য ভালো, তবে তাকে দলে জায়গা পেতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। স্কোয়াডে ওপেনিংয়ে গিল ছাড়া আছেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা, ব্যাটার তিলক বার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং রিঙ্কু সিং। অক্ষরের সঙ্গে ভারতের স্পিনে ভরসা বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। ওয়ার্কলোড বিবেচনায় জসপ্রীত বুমরাকে নিয়ে শঙ্কা থাকলেও তাকে রাখা হয়েছে স্কোয়াডে। তার সঙ্গে পেস ডিপার্টমেন্টে আছেন আর্শদীপ সিং ও হর্ষিত রানা। সব মিলিয়ে নিজেদের দল নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক। जब लास्ट टाइम व्हेन ही प्लेड T20 फॉर इंडिया पोस्ट T20 वर्ल्ड कप টি-20 বিশ্বকাপ জেতার পর আমরা বড় একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। আমার দলে ব্যাটার, পেসার, স্পিনার, অলরাউন্ডার সবাই বেশ ভালো। গিল টেস্ট ম্যাচের ব্যস্ততায় অনেকদিন এই ফরম্যাটে ছিলেন না। এবার তাকে পেয়ে আমরা অনেক খুশি। মাঠে আমার অনেক কাজ সহজ হয়ে যাবে। এশিয়া কাপের স্কোয়াডের কিছু পরে ঘরের মাঠে নারী বিশ্বকাপেরও স্কোয়াড ঘোষণা করেছে ভারত। হারমিনপ্রীত কৌরকে অধিনায়ক করে 15 সদস্যের দল দিয়েছে বিসিসিআই। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এনসিপি ও জামাত। অভিযোগ বিএনপির পিআর মেনে না নেওয়ার ঘোষণা। দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হলে স্বৈরাচারের সুযোগ পাওয়ার শঙ্কা। অসুস্থ বোধ করায় মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন চিকিৎসকের পর্যবেক্ষণে, জানিয়েছে বিএনপি প্রেস উইং। দিনে দুপুরে মাসের পর মাস পাথর লুটকাণ্ড, প্রশাসনের দলগত গাফিলতি আর ব্যর্থতা মত পরিবেশবিদদের। স্থানীয় কর্তৃপক্ষ সহ অর্ধডজন মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়াতে পারে না। এক ব্যক্তি একাধিক জায়গা থেকে কিনছে টিসিবির পণ্য। ভর্তুকির মালের বড় অংশই ভোগ করছে সুযোগ সন্ধানীরা। নির্বিকার প্রশাসন, দুর্নীতি বন্ধে বিক্রয় পয়েন্ট বাড়ানোর তাগিদ। এবং দেশে শিশুর বয়স নিয়ে ভিন্ন ভিন্ন আইন, সুযোগ নিচ্ছে অপরাধীরা। আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এমন সংজ্ঞায়ন, বলছেন আইনজীবী। রাষ্ট্রকে প্রাপ্য অধিকার নিশ্চিতের তাগিদ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।